বুঝলে, রথের দিন ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদেরও কিন্তু খুব দ্রুত প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে যদিও আমাদের রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয়, তবে আশা করি রথযাত্রা আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবো। তবে তবে কি মহারাজ? আমার মনে তো এখন একটাই চিন্তা, মন্ত্রী আবার কবে সুস্থ হয়ে উঠবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি মহারাজ। রোজ একবার করে মন্ত্রী মশাইকে গিয়ে দেখে আসছি, কিন্তু কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না। এখনো কথা বলতে পারছেন না। খুবই চিন্তার ব্যাপার। মহারাজ, আমি থাকতে আপনি এত চিন্তা করবেন না। আমি যখন মন্ত্রীমশাইয়ের জায়গায় দায়িত্ব নিয়েছি তখন আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আমরা খুব ভালোভাবেই রথযাত্রা করতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বেশ বেশ। আচ্ছা রাজ জ্যোতিষী, তুমি বলো তো, তিথি অনুযায়ী আমাদের রথযাত্রার ভাগ্য কি? মহারাজ, তিথি অনুযায়ী আমাদের ভাগ্য অতি সুপ্রসন্ন। কৃষ্ণনগরে খুব ভালোভাবেই রথযাত্রার অনুষ্ঠান করা যাবে। দেব জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যাবে। গোটা অনুষ্ঠানটি 7 দিনের, আর প্রতিবারের মতো বড় করে মেলাও হবে। মহারাজ, প্রতি বছর এই মেলাতে আমি, আমার গিন্নি, নাতি নাতনিরা সবাই খুব আনন্দ করি। শুধু তাই নয় গোপাল, এই রাজ্যে প্রজারাও খুব আনন্দ করে। গোপালের মনে হয় সবার আগে মেলায় গিয়ে নিজের পেট পুড়ে খাওয়ার কথাই মনে হলো। কি করব মন্ত্রী মশাই, আমি তো আর মাসির বাড়ি যাই না। মেলাতে পেট পুড়ে রসগোল্লা খাবো, সবাই আনন্দ করবে, এইটুকুই যে চাওয়া। তবে এটা কিন্তু একটা বড় দায়িত্বের বিষয় গোপাল। বিলক্ষণ মহারাজ, ঠিকভাবে দায়িত্ব না নিলে গোটা ব্যবস্থাটাই যে মাঠে মারা যাবে। আমি কিন্তু মহারাজ এই রথযাত্রার দায়িত্ব নিতে ভীষণ আগ্রহী। সে কি, তুমি কি করে পারবে? না 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 না, এ অনেক কাজ, তুমি সামলাতে পারবে না। সর্বনাশ, গোপাল দায়িত্ব নিলে আমার কোনো ধান্দাই কোনো কাজে দেবে না। না, ওকে আটকাতে হবে। হ্যাঁ, আটকাতে হবে। আমি তাও সবার বাকি সবাইকে জিজ্ঞাসা করছি যে কেউ কি এই রথযাত্রার পুরো দায়িত্ব নিতে পারবে? মহারাজ, আমি তো কবিতা বলতে পারি। আপনি চাইলে রথযাত্রার উপর কোনো কবিতা। না 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 না, কবিতা দিয়ে এই গুরু দায়িত্ব পালন তুমি করতে পারবে না কবি। মহারাজ, গোপালের কাজ ভাঙামি করা। পণ্ডিত, জ্যোতিষী, বিজ্ঞানীদের নিজস্ব কাজ আছে। সেনাপতি থাকবে রাজ্যের পাহারায়, আমি মন্ত্রী। আমি এই রথযাত্রার সম্পূর্ণ দায়িত্ব সামলাবো। এটাই আমার কাজ মহারাজ। ঠিক মন্ত্রী, আমি খুব খুশি হলাম তোমার কথায়। এই না হলে আমার মন্ত্রী, তোমাকেই আমি রথযাত্রার সম্পূর্ণ কাজের দায়িত্ব দিলাম। সর্বনাশ, মন্ত্রী কাজ পালন করবে? রথ ঠিকভাবে চললে হয়। বাপরে বাপ, তোদের এত প্রশ্ন রথ নিয়ে? হ্যাঁ দাদু, তুমি তো জানো, তাহলে বলছো না কেন? আরে আমি অত কিছু জানি না, শুধু জানি শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। সঙ্গী হন বলরাম, সুভদ্রা। সবারই মাসির বাড়ি? হ্যাঁ, সবার মাসির বাড়ি। বলরাম ছিলেন কৃষ্ণের বড় ভাই, আর সুভদ্রা ছিলেন কৃষ্ণের বোন, তাই সবার মাসির বাড়ি। আর সেখানে তারা 7 দিন ছিলেন, তারপর আবার নিজেদের বাড়িতে ফিরে আসেন। সেটাকে বলে উল্টো রথ। উল্টো রথ বলে কেন? আমাদের ফিরতি পথে আসাকে উল্টো মুখে আসা বলে। রথ যেদিকে গেল আবার ফিরতি পথে চলে এল, তাই উল্টো রথ। খুব মজা হবে, খুব। মেলায় যাবো, মেলায় যাবো। হ্যাঁ রে, খুব মজা হবে। আচ্ছা দাদু, রথটা কি শুধু কাঠ দিয়ে তৈরি হয়? হ্যাঁ, তাই তো জানি। শোন শোন, সেই সুদূর কলিঙ্গ থেকে একজন কারিগর আসছেন, তিনি রথ বানাবেন। তোরা তার থেকে সবকিছু ঠিকঠাক জেনে নিতে পারবে। কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না মানে সবকিছু কি ঠিকঠাক হবে? এ কথা বলছো কেন?
আসলে মন্ত্রী যখন নিজে থেকে আগ বাড়িয়ে কোনো কাজের দায়িত্ব নেন তখন সেখানে ঠিকঠাক বলে কিছু হয় না গিন্নি, গন্ডগোলটাই হয়। বলো যা, তুমি কি করতে আছো? তুমি না মহারাজের মুশকিল আসান। গিনি, ও গিনি, কোথায় গেলে? এই শুনে যাও শিগগিরি। ও কি হলো? এত জোরে জোরে ডাকছো কেন? কোনো বিপদ ঘটলো নাকি? আরে না না না, বিপদ কিসের? এখন তো আনন্দের সময়। আনন্দের। তোমারই এত আনন্দের কারণ কি শুনি? মন্ত্রীর অবর্তমানে এবার রথযাত্রার রথের দায়িত্ব মহারাজ আমার হাতে দিয়েছেন। তুমি শুধু দেখবে, এবার যা রথ হবে না, সবাই একেবারে ধন্য ধন্য করবে। ও কি হলো, তুমি এত শুকনো মুখ করলে কেন? আর কি বললে? শুধু ও মানে তোমার কি আনন্দ হচ্ছে না? আনন্দটা হবে কোথা থেকে শুনি? আমার রথে পড়বার মতো নাচে ভালো গয়না, নাচে ভালো শাড়ি। ও তাই এই রথে আমার মন চায় না। তোমার আনন্দ হয়েছে, তুমি আনন্দে নাচো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার গয়না আর শাড়ির জন্য কিছু মুদ্রা আমি মহারাজের থেকে চাইবো। কি খুশি তো? হ্যাঁ, এবারে খুশি, খুব খুশি। মহারাজ, আপনার কাছে আমার কিছু আর্জি আছে। তা বলে ফেলো গোপাল। মানে ওই কথাটা এই রথযাত্রা বিষয়ে। এই শুরু হলো গোপালের চালাকি। গোপাল, মহারাজ যখন শুনতে চেয়েছেন তাহলে বলো, ভনিতা করবার কোনো দরকার দেখছি না। মহারাজ, আমাদের রাজ্যে অনেক গরিব চাষি আছে, গরিব মুদি আছে, আপনি তো সেসব জানেন মহারাজ। জানি তো। তাই ওই রথযাত্রা উপলক্ষে এদের জন্য কিছু অর্থের বন্দোবস্ত করতে পারলে খুব ভালো হতো। তারপর ধরুন, রথে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য যদি কিছু অর্থ দেওয়া হতো তাহলেও খুব ভালো হতো। মানে ওরা খুব খুশি হয়, এই আর কি। আমি তো ভেবেই পাচ্ছি না গোপাল, তুমি কি করে এই কথা বলছো। মানে বিশেষ করে তুমি যেখানে একজন রাজকর্মচারী, তুমি কি আমাদের রাজকোষের অবস্থার কথা ভুলে গেছো? মন্ত্রী কিন্তু ঠিক কথা বলছে গোপাল। এখন এসব দেওয়া থোয়া বন্ধ রাখতে হবে, না হলে যে রাজকোষ সামালে দেওয়া যাবে না। আর এমনিতেই রথযাত্রার জন্য যথেষ্ট খরচ হবে। দিতে হলে তুমি তোমার নিজের বেতন থেকে দাও। এ কে বারণ করেছে? তোমার বেতন কিন্তু মন্দ নয় গোপাল। পারবে না, আমি জানি। তোমার মতো কিপটে লোক পারবে না। মন্ত্রী, আমি আমার বেতন থেকে নাতি নাতনিদের নিশ্চয়ই দেব মন্ত্রী মশাই, সে নিয়ে আপনি ভাববেন না। আপনি বললেও দেব, না বললেও দেব। আমার মনে হয় এখন রথের কাজের দেখভাল করাই ভালো। মন্ত্রী। হ্যাঁ মহারাজ। রথ যিনি বানাবেন তিনি কি এসে গেছেন? তিনি কলিঙ্গ থেকে আজই এসে পড়বেন মহারাজ। বেশ বেশ বেশ, তাহলে আজকে সবার কাজ এখানেই সমাপ্ত হোক। যথাজ্ঞা মহারাজ। যাই, মহারাজের কাছে গিয়ে কথাটা পারি। কি বলতে এসেছো মন্ত্রী? মহারাজ, এই মাসের বেতন কি অগ্রিম হতে পারে? মানে আমার একটু সংসারে টানাটানি চলছে। সে কি, তুমি নিজেই তো বললে রাজকোষের অবস্থা নাকি মোটেই ভালো নয়। এখন তোমাকে অগ্রিম অর্থ দিতে গেলে যে বাকিদের প্রতি সুবিচার করা হয় না মন্ত্রী। কিন্তু মহারাজ, মানে না 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 না, কোনো মানে নেই মন্ত্রী। তোমাকে কষ্ট করেই চালাতে হবে। আমি গোপালের কথাই যখন রাখতে পারিনি, তখন তোমার কথাও যে আমার পক্ষে রাখা সম্ভব নয়। এই যে শোনো, তোমাকে অনেক খবর দেওয়ার আছে। অনেক খবর? হে বলো তো শুনি। আমি না এই ময়ূরকণ্ঠী রঙের শাড়িটা নিয়ে এলাম কাপড়ের দোকান থেকে, রথে পরবো বলে। দামটা কিন্তু বেশ সস্তা, মাত্র 1000 স্বর্ণ মুদ্রা। কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা তো এখন আমার কাছে নেই। আহা, আমি তো ধারে নিয়েছি, তুমি মহারাজের থেকে পেলে দিয়ে দেবে।
আর একটা মুক্তোর মালাও নিয়ে এসেছি, রথের দিন পরবো। এটাও 1000 স্বর্ণ মুদ্রার থেকে একটু কম। ওরে বাবারে, তোমার নাম কি গো? তুমি এই কাঠ দিয়ে এত বড় রথ বানাবে? তুমি কি এখন এই কাঠ দিয়ে রথের চাকা বানাচ্ছ? আহা, তোরা চুপ কর তো। সবাই মিলে এত প্রশ্ন করলে তো মুশকিল হয়ে যাবে। কোনো মুশকিল নেই, কোনো মুশকিল নেই। আমার নাম জগন্নাথ। তুমিও জগন্নাথ বুঝি? হ্যাঁ, আমিও জগন্নাথ, তবে ভগবান জগন্নাথ নই। আমার আর একটা নাম ছিল, কিন্তু প্রতি বছর আমি রথ বানাই বলে সবাই আমাকে এখন ওই জগন্নাথ বলেই ডাকে। আমাদের রথের গল্প বলো কাকু। রথের গল্প? সে তো কত গল্পই আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো। এই যে রথ দেখছো, এতে কটা কাঠ লাগে জানো? আমাদের মানুষের শরীরে 206 খানা হাড় আছে, আর এই রথ বানাতেও 206 খানাই কাঠ লাগে। আমাদের মানব শরীর আর এই রথ একই গো, এক। বলো কি, এত জানা ছিল না? কত কি তো আমরা জানি না। উল্টো রথের পর রথ জ্বালিয়ে দেওয়া হয় জানো, আবার পরের বার নতুন কাঠ এলে নতুন রথ তৈরি করতে হয়। এসব তো কিছুই জানতাম না কারিগর ভাই। তুমিও কি ওই 206টি কাঠ দিয়েই রথ বানাবে? নিয়ম যখন আছে তখন সে নিয়ম তো পালন করতেই হবে কর্তা। বেশ বেশ বেশ, শোন, তোরা সব রথ বানানো দেখতে থাক। হ্যাঁ, আমি একটু ঘুরে আসি, ফেরার পথে তোদের নিয়ে যাব। আচ্ছা দাদু। রানীমা কেন ডেকে পাঠালেন? আশা করি সব কুশল আছে। ওই যে ভোলা মায়ের দোকান, যাই, ওর সাথে একটু কথা বলে আসি। এই যে ভোলা, সবকিছু ভালো তো? হ্যাঁ গোপাল দাদা, বলি কিছু মিষ্টি খাবে নাকি? মিষ্টি? সে খেলে ভালোই হতো, কিন্তু এখন তাড়া আছে বুঝলে। আমি তো এই গতবারের মতো এবারেও মেলায় দোকান দিচ্ছি। রসবড়া, চিবে গজা, জিলিপি আর ওই অমৃতি সব ভাজবো। বাবা, খুব ভালো খুব ভালো। ওই তখনই তোমার ভাজা গরম গরম মিষ্টি খুব ভালো করে খাবো। হ্যাঁ নিশ্চয়ই। এখন চলি গো। আরে মন্ত্রী মশাই, আসুন 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 আসুন। কি, কেমন আছো ভোলা? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। খুব ভালো ভালো মিষ্টি রয়েছে দেখছি। খাবেন তো? দাও দেখি। আমাদের 3 জনকে 2টো করে রসগোল্লা, 2টো করে ছানার গজা। নিশ্চয়ই নিশ্চয়ই। ভোলা, এবারে রথের মেলায় দোকান দিচ্ছ তো? নিশ্চয়ই। আমার হাতে বানানো ওই গরম রসবড়া খাবার জন্য সবাই মুখিয়ে থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এবারে মেলায় বসার জন্য কিন্তু প্রতিদিন 100 মুদ্রা কর দিতে হবে, মনে রেখো। কি অবাক হলে নাকি? মনে হয় বুঝতে পারেনি। না না না, মানে আমি তো বাল্যকাল থেকে এই মেলায় দোকান দিচ্ছি, আমাকে কখনো এইরকম কর তো দিতে হয়নি। মহারাজ তো আমাদের থেকে এই কর কোনো দিন নিয়ে থাকেনি। এবার নেবে, কারণ এবার রাজকোষের অবস্থা ভালো নয়। ও, আমি কি এত দিতে পারবো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই, চেষ্টা করো। আমরা আবার আসবো, আমাদের হাতে দিলেই হয়ে যাবে। চল সবাই চল। প্রণাম রানীমা, আপনার সাথে গোপাল ভাঁড় দেখা করতে এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ গোপাল, আসলে তোমাকে কিছু অর্থ দেবার জন্যই আমি ডেকেছি। অর্থ? হ্যাঁ, নাও, এতে কিছু অর্থ আছে। এই অর্থ দিয়ে তুমি তোমার নাতি নাতনিদের জন্য কিছু জামা কাপড় কিনে দেবে, এতে ওরা খুব আনন্দ পাবে, আর আমিও খুব খুশি হব গোপাল। আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ রানীমা। কৃতজ্ঞতার থেকেও বড় হলো ভালোবাসা। তুমি যেমন আমাকে আর মহারাজকে খুব ভালোবাসো, তেমনি আমরাও তুমি এবং তোমার পরিবারকে ভালোবাসি গোপাল। তবে একটা কথা,
আমি যে তোমাকে অর্থ দিলাম সেটা যেন কেউ জানতে না পারে গোপাল। নিশ্চয়ই রানীমা। গোপাল এই সময় এখানে কি করছে? হাতে কি থলি দেখলাম মনে হলো। গোপাল নিশ্চয়ই রানীমার থেকে কিছু পেল। গোপালের এত ভাগ্য দেখে আমার হাত পা একেবারে জ্বলে যায়। আমার এমন ভাগ্য হলো না। বলি কি হলো তোমার ভোলা? এই তো একটু আগে তোমাকে কত হাসি খুশি দেখে গেলাম, আর এখন মাথায় হাত দিয়ে কিরকম মনমরা হয়ে বসে রয়েছো। মন্ত্রী মশাই তো বলে গেলেন এবারে রথের মেলায় দোকান দিতে হলে প্রতিদিন 100 মুদ্রা করে কর দিতে হবে। সে কি? এটাই নাকি মহারাজের আদেশ। এখন আমি ওই প্রতিদিন 100 মুদ্রা করে কর দেবো কোথা থেকে বলো তো গোপাল দাদা? অসম্ভব। না না না, রাজা মশাই এরকম আদেশ দিতেই পারেন না। কিন্তু মন্ত্রী মশাই যে বলে গেল। এইবার মন্ত্রীর শয়তানি শুরু হয়েছে। না, আমিও এর শেষ দেখে ছাড়ব। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমাকে কাল রাজসভায় যেতে দাও। আমি এই বিষয়ে কাল রাজসভায় প্রশ্ন তুলব। এটা কৃষ্ণনগর, মগের মুলুক নয়। আমি ওই কাপড়ের দোকান থেকে এসেছিলাম একটা ময়ূরকণ্ঠী শাড়ির জন্যে। বুঝেছি, তুমি তো স্বর্ণকার। আগে আমি এসেছিলাম মুক্তোর হারের যে বাকি রয়েছে। কি ব্যাপার গিন্নি, এরা এখন কেন এসেছে? ও মা, আজ বাদে কাল রথ, এখন আসবে না তো কখন আসবে শুনি? ও হ্যাঁ, পরশুই তো রথ। তাহলে আর কি, সর্বনাশ হয়ে গেল। যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও গেল। ওদিকে গোপাল তার নাতি নাতনিদের জামা কাপড় কিনে দিচ্ছে। উফ, কি ব্যাপার গো, বলে বিড়বিড় করছো কেন? বিয়ে না মানে হিসেব করছিলাম। এত হিসেবের কি আছে? তোমার কি আর মনে আছে? আমি তোমায় হিসেব বলে দিচ্ছি। আমার ময়ূরকণ্ঠী শাড়ির জন্য 1 সহস্র মুদ্রা। এই নাও। আগে আপনার অনেক কৃপা। আর ইনি পাবেন 900 মুদ্রা। বোঝো কাণ্ড, এ তোমার সেই মুক্তার মালার জন্য? হ্যাঁ গো হ্যাঁ। কি এবার খুশি? ভীষণ খুশি। আমি যে পথে বসে গেলাম, প্রায় হাত একেবারেই শূন্য। না না, বসে থাকলে চলবে না। এক্ষুনি আমাকে বটার ঘটার সাথে কর তুলতে যেতে হবে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে রথখানা। কত বড় রথ, চোখের সামনেই তো তৈরি হতে দেখলাম। কিন্তু এত বড় রথ উল্টো রথের পর নষ্ট করে দেওয়া হবে? এছাড়া যে আর উপায় নেই। সামনের বছর নতুন রথ হবে। তবে কেউ যদি চায় রথ রেখে দিতে, তা সে পারে, কিন্তু এই রথ কখনোই সামনের বছর ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তুমি এবার আমাদের জগন্নাথ দেবের গল্প বলো। গল্প? আচ্ছা শোনো তোমরা, শোনো। বটা, সব দোকান থেকে কিন্তু কর তুলতে হবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। যদি কেউ না দিতে চায় তাহলে কি করব? ধরে ওই লাঠি পেটা করতে পারি। না, ওসবের দরকার নেই। এখানে যারা এসেছে সবাই তো জানে যে মেলা শুরু হওয়ার আগেই কর দিতে হবে, নাহলে দোকান তুলে দিতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। চল ঘটা, কাজে নেমে পড়া যাক। এই যে আবুল, বড় লাটিম খেলার দোকান দিয়েছ দেখছি, সাথে মাটির পুতুল। বাহ, এবারে কর দিয়ে ফেলো। হ্যাঁ, কর দেব না। বটে, কর দেবে না? তাহলে তোর দোকান তো আর থাকবে না। তোমার কি কথা শুনি? দামি কাপড়ের দোকান দিয়েছো এখানে, ঝটপট কর দাও। দেব না। কর দেব না। আমরা কর দেব না। হ্যাঁ, কর দেব না। হতভাগার দল,
তোদের সব দোকান জ্বালিয়ে দিতে পারি জানিস। কর না দিলে তোদের কপালে শনি গুতা বেড়ে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আমাদের গোপাল দাদা আছে। আমাদের গোপাল আছে, সেই রক্ষা করবে। আমাদের রক্ষা করবে গোপাল দাদা। গোপাল সে কি করবে? সে তো একটা ভাঁড়। আর মন্ত্রী, তুমি একটা বদমাইশ। কে? মহারাজ, আপনি এখানে? তোমাকে তোমাকে ধন্যবাদ জানাই গোপাল। আজ আজ তোমার জন্যই মন্ত্রীর এত বড় বদমাইশি ধরা পড়ে গেল। না মহারাজ, শুনুন না, আপনি ভুল করছেন। মানে রাজকোষের অবস্থা তো ভালো না। মন্ত্রী মশাইয়ের হাত টানের স্বভাবটা আর গেল না। তুমি রথে বসার জন্য প্রতিটি দোকান থেকে 100 মুদ্রা করে কর নিচ্ছ। আমি কি এত দরিদ্র বলে মনে হয় তোমার? ছি 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 ছি। আজ আমি নিজের চোখে তোমার ধান্দাবাজি দেখে নিলাম। মহারাজ, আপনি বুঝতে পারছেন না। থাক, আমি যা বোঝার বুঝে গেছি। তোমাকে এই মুহূর্তে বরখাস্ত করা হলো, আর তোমার এই 2 শাগরেদকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাবা রে, আমাদের অন্য কোনো রাজ্যে দেখলেই সবাই তাড়িয়ে দেবে মহারাজ। আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, আপনার দুটি পায়ে পড়ি। তোমরা দূর হয়ে যাও। আর মন্ত্রী, তোমাকে রথের দায়িত্ব আর নিতে হবে না, তুমিও বিদেয় হও। আজ থেকে গোপালই রথের সব দায়িত্ব নেবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। এই বলি, কি হলো গো? গায়ে আটা মাখছো কেন? ফর্সা হব বলে গিন্নি, দেশে সাহেবদের আনাগোনা শুরু হয়ে গেছে না। কি গো দাদু, তুমি গায়ে আটা মেখে বসে আছো? সাহেব হব তাই। সাহেব? আমাদের এখানেও তো সাহেবরা তাঁবু ফেলেছে, ওই পশ্চিমের মাঠে। বলিস কি রে, সাহেবরা এসেছে আমাদের এখানে? তবে তো বিপদ। ওরা খুব লোভী হয় বুঝলি না, মহারাজকে সাবধান করে দিতে হবে। আচ্ছা, ওরা সাহেব সেটা কি করে বুঝলি? লুকিয়ে লুকিয়ে দেখলাম তো। কি ফর্সা, বাপরে বাপ, অত ফর্সা লোক আমাদের দেশে আছে নাকি? তোদের দাদু তো সাহেব হওয়ার জন্য এক্ষুনি তৈরি হচ্ছে রে। সারা গায়ে আটা মেখে রয়েছে। আরে ছাড় তো তোদের দিদার কথা। আটা মেখেছি গায়ের নোংরা পরিষ্কার করার জন্য। এরপরে যখন স্নান করে আসবো না, তখন চিনতেই পারবি না। নোংরা উঠে গেলে দেখবি তোদের দাদু একেবারে ফর্সা হয়ে সাহেব হয়ে গেছে। আর একটা কথা শোন, সাহেবদের দিকে একটু নজর রাখিস বুঝলি, লুকিয়ে লুকিয়ে, কেমন? মন্ত্রী মশাই, আপনার তো ভাগ্য খুলে গেল। এখানে যে সাহেবেরা তাবু গেড়েছে সেটা কি আপনি জানেন? সেই সাহেবদের সঙ্গে দেখা করে আসলাম, বুঝলেন? এবার কি মনে হয় আমার ভাগ্য দেবতা আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবেন? তাকাবে মানে একেবারে হাসি হাসি মুখে তাকাবে। তোদের মুখে ফুলচন্দন পড়ুক। হয়তো আবার আপনাকে জড়িয়েও ধরতে পারে। বলছিস? বাপরে বাপ, আমার আনন্দে আমার মাথাটা বোধহয় এবার পেটেই যাবে। দেখলি ন্যাপলা, মন্ত্রী এখানে এসে গেছে। দাদুকে বলতেই হবে, তার আগে আমরা ওদের কথাবার্তা শুনি। আমাকে ডেকেছিলেন প্রভু? আরে, আমাদের তাঁবুতে এই মাংকিগুলো কিভাবে ঢুকিয়ে পড়লো? নো, এরা মাংকি নয়, তবে এদেরকে মাংকির মতো দেখিতে। শোনো মাংকি, মানে মন্ত্রী, তোমাকে আমরা বড় মাংকি মানে রাজা বানাইয়া দিব। তুমি নিশ্চয়ই জানো সামনে বড়দিন আসিতেছে। আমরা মহারাজ মানে মহামাংকিকে একটা উপহার দিতে চাই। তুমি আমাদের সহিত মহারাজের পরিচয় করিয়া দিতে পারো? আমরা জানি তোমার খুব ইচ্ছা বড় মাংকি মানে রাজা হইবা। তোমার সেই ইচ্ছা আমরা পূরণ করিব, আর আমরা ইহাদের সব রত্ন লুণ্ঠন করিব। তাহাতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই? সাহেব, আমার আপত্তি থাকবে কেন? সামনের বড়দিনে আমরা মহারাজকে একটা কেক উপহার দিব, বিরাট কেক। তুমি ছাড়া সবাই খাইবে, তারপর খেলা জমিবে। বিস্তারিত তোমাকে পরে বুঝাইয়া দিব। এখন তুমি যাইতে পারো। গো। এতক্ষণে বোঝা গেল ওদের আসল উদ্দেশ্যটা কি। তাড়াতাড়ি চল, গোপাল দাদুকে সব খুলে বলতে হবে।
দাদু, আজ আমরা সাহেবদের তাঁবুর আশেপাশে লুকিয়েছিলাম, দেখলাম মন্ত্রী মশাই আসছেন আর সাহেবরা নাকি মহারাজকে সামনের বড়দিন উপলক্ষে একটা কেক দিতে চায়। মন্ত্রীকে ওরা অনুরোধ করেছে মন্ত্রী যেন সাহেবদের মহারাজের সঙ্গে তাদের দেখা করিয়ে দেয় রাজসভায়। ব্যাপারটা মনে হচ্ছে খুব গুরুতর। ঠিক আছে, তোরা মন্ত্রীর ওপর নজর রাখ। তা মন্ত্রী, আজ তোমাকে এত উৎফুল্ল লাগছে কেন? বাড়িতে গিন্নি নিশ্চয়ই ভালো মন্দ কিছু রেঁধেছে। না না, তেমন কিছু নয়। আসলে আজ থেকে আমার ভাগ্য আমার প্রতি প্রসন্ন হয়েছে। না মানে মনটা খুব ভালো ভালো লাগছে। মহারাজ, মন্ত্রী মশাইকে সাহেবদের তাঁবুতে দেখা গেছে এবং তারপর থেকেই খুব আনন্দিত উৎফুল্ল লাগছে, সেটা আমিও লক্ষ্য করেছি। সে কি, আমার রাজ্যে সাহেবরা এসেছে, তাঁবু গাড়ছে, অথচ আমি সেটা জানি না। আবার মন্ত্রী তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেছে। বিষয়টা কি মন্ত্রী? হ্যাঁ, তুমি তো এতক্ষণ আমায় সব বলনি। আমি আগেই বলতাম, গোপাল আমায় বলতেই দিল না। যাই হোক মহারাজ, সাহেবরা আমাকে ডেকে পাঠিয়েছিল যাতে আমি ওদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। তারা রাজসভায় আসতে চায়। আসলে সামনে তো বড়দিন, তাই ওদের হাতের কেক আপনাকে খাওয়াবে। তাহলে বোঝা গেল কোনো উদ্দেশ্য আছেই। এখন কি সেটা জানতে হবে। মহারাজ, সাহেবরা এত সামান্য একটা কারণে মন্ত্রীকে ডেকে পাঠাবে, আমার জানি কেমন কেমন লাগছে মহারাজ। গোপালের সব ব্যাপারেই সন্দেহ। আমাকে ওরা কত সম্মান করলো, বললো এসো এসো মাংকি, তোমাদের বড় মাংকিকে মানে মহারাজকে আমরা কেক খাওয়াবো। এত বড় অসম্মান, তোমাকে মাংকি বলে ডাকলো আর মহারাজকে বড় মাংকি? এত বড় স্পর্ধা ওদের! হ্যাঁ, কেন কেন কেন, এতে অসম্মানের কি আছে বিজ্ঞান? মহারাজ, বিজ্ঞান সাধনার জন্য ওদের ভাষা আমার একটু শিখতে হয়েছে। মাংকি মানে বাঁদর। হ্যাঁ, এরপরও আপনি ওদের রাজসভায় আসতে দেবেন? মহারাজ, ওরা এদেশে নতুন এসেছে, তাই মাংকি আর মন্ত্রী গুলিয়ে ফেলেছে। ওদের ক্ষমা করে দিন মহারাজ। সেটা মহারাজ করেই দেবেন নিশ্চয়ই, কিন্তু ভাষা না জেনে কথা বলে কেন? তাহলে সাহেবদের কেক মহারাজ খাবেন না? মহারাজ অপমানিত বোধ করেছেন। আলবাত খাব। তুমি জানো আমি অচেনা খাবার খেতে কত ভালোবাসি। শোন ন্যাপলা, আমরা ওই গাছের ওপর উঠে বসে থাকি। মন্ত্রী মশাই আসলে আমরা চুপি চুপি ওই গাছ থেকে নেমে তাঁবুর পাশে গিয়ে লুকিয়ে সব শুনবো। ঠিক আছে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। গোপাল কিছু বুঝতে পেরেছে কিনা জানি না। আমি যে সাহেবদের তাঁবুতে গেছি সেটাই বা জানলো কি করে? কিন্তু যাকে যাক, মহারাজ সাহেবদের হাতের কেক খেতে চেয়েছেন ভাগ্যিস, নইলে আমার মান সম্মান একেবারে মাংকি হয়ে যেত। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সাহেবরা হঠাৎ মহারাজকে কেক খাওয়াতে যাবে কেন? হতে পারে বড়দিনের কেক, কিন্তু নিজেরা খাক না, মহারাজকে কেন? শুধু তাই না, কেক খাওয়ানোর জন্য নিজেরা না এসে মন্ত্রীকে হাত করলো কেন? তার উপর রাজসভার সবাইকে নাকি খাওয়াবে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দাদু ঠিকই সন্দেহ করেছে রে ন্যাপলা। আইসো আইসো মাংকি মহোদয়, আইসো। দেখুন সাহেব, মাংকি মানে যে বাঁদর সেটা কিন্তু আমি জানি। তুমি জানো? খুব ভালো, খুব ভালো। মনে হইতেছে তুমি মাঙ্গি সম্বোধনে অপমানিত বোধ করিতেছ। কাজে একটু আদ্রু করছি না, তা স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। আপনারা আবার রাজসভায় গিয়ে মহারাজকে মাংকি বলে সম্বোধন করবেন না। মহারাজকে এই কথার মানে বিজ্ঞানী মশাই বলে দিয়েছে। আহা, তাহা হইলে কি আমরা মহারাজকে ডাঙ্কি বলিয়া ডাকিব? Foolish monkey! শুনলি ন্যাপলা, আমাদের নিয়ে কেমন মস্করা করছে। ওদের গায়ের রং ফর্সা বলে ওরা যা খুশি তাই বলবে। দাঁড়া, ওদের শলা পরামর্শটা আগে শুনে নি। সাহেব, আমাকে কি করতে হবে বলুন? কিছুই করিতে হইবে না, শুধু তোমাদের যে ডক্টর বাবু। ডক্টর বাবু মানে? আরে ইডিয়েট,
ডক্টর বাবু মানে? এই মাংকিগুলো ডাক্তার বাবুকে বৈদ্য বলে ডাকি। ইয়েস। হ্যাঁ, আমাদের রাজবৈদ্য আছেন, তাকে কি কিছু বলতে হবে? হ্যাঁ, চাইতে হইবে। তুমি যাহাকে বলিবে তোমার রাতে ঘুম আসিতেছে না, তোমাকে যাহাতে ঘুমের ওষুধ দেওয়া হয় তাহার ব্যবস্থা করিয়া আসিবে। সেই ওষুধ আমাদের দিতে হইবে, বুঝিলে? বুঝেছি। কেকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেন, তাই তো? তা হইলে আপনাদের কেক খেয়ে মহারাজ সহ রাজসভার সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে সবাইকে বন্দি করে আমি সিংহাসনে বসবো, আর আপনারা মহারাজের সব রত্ন লুণ্ঠন করে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, না, এক্ষুনি দাদুকে গিয়ে বলতে হবে। কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে আমার বাড়িতে এলেন? পরপর 3 রাত আমার ঘুম হয়নি, শরীর খুব খারাপ লাগছে। এমন একটা ঘুমের ওষুধ দাও যে 3 রাত্রি একটানা ঘুমোতে পারি। টানা 3 দিন 3 রাত্রি ঘুম পাড়িয়ে রাখার কোনো ওষুধ আমার কাছে নেই মন্ত্রী মশাই, কিন্তু 1 রাত্রি টানা ঘুমাবার ওষুধ আমি দিতে পারি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার শরীর খারাপ। মুখ সামলে কথা বলো বৈদ্য, আমি এ রাজ্যের মন্ত্রী। তার উপর ওই আবার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন, তাই তো? বুঝলে, আজ সাহেবদের তাঁপুর পাশে লুকিয়ে না সব শুনে এসেছি। মন্ত্রী আর সাহেবগুলো যে কেক বানাচ্ছে তাতে ঘুমের কড়া ওষুধ মেশানো থাকবে। সেই কেক খেয়ে মহারাজকে নিয়ে রাজসভার সবাই ঘুমিয়ে পড়লে মহারাজকে ওরা বন্দি করবে, রাজা হয়ে সিংহাসনে বসবে তখন মন্ত্রী মশাই, আর সাহেবরা রত্ন ভাণ্ডার লুট করে চলে যাবে। আমি এরকমই কিছু একটা সন্দেহ করছিলাম, বুঝলি, কিন্তু আমি থাকতে তো তা কিছুতেই করতে দেব না। দেখি কি করা যায়। আমার ঘুম চলে গেছে বৈদ্যমশাই, কিছুতেই ঘুমোতে পারছি না, একটা ওষুধ দিন তো। এই ব্যাপার বলো তো গোপাল, সবাই ওই ঘুমের ওষুধ চাইছে কেন? কেন, কে আবার ঘুমের ওষুধ নিয়ে গেল বলো তো? নিশ্চয় মন্ত্রী মশাই, তাই না? আরে তুমি জানলে কি করে? মন্ত্রী বলে গেল 3 রাত তার ঘুম আসছে না, তাকে যেন একটা বেশ কড়া ওষুধ দি। বেশ তা গোপাল, তোমার কেন ওই ঘুমের ওষুধ লাগবে? আমি কি ঘুমের ওষুধ চেয়েছিলাম কি জানি, মনে করতে পারছি না তো। হতে পারে। ঠিক আছে, মনে পড়লে আবার আসবো। হ্যাঁ, এখন একটু ওই বিজ্ঞানীর বাড়ি যেতে হবে, বুঝলে। কি মাংকি মশাই, ঘুমের ওষুধ আনিয়াছেন? আগে হ্যাঁ সাহেব, একেবারে এক ওষুধে রাত কাবার। তুমি খুব কাজের লোক আছো, দাও আমাদের হাতে ওষুধটা দাও। এই দেখো, কেক প্রস্তুত হইয়া গেছে, এবার শুধু ঘুমের ওষুধ মিশাইলেই কর্ম হইয়া যায়। বিজ্ঞানী মশাই, মনে আছে একদিন আমাকে একটা যন্ত্র দেখিয়েছিলেন, বলেছিলেন সেই যন্ত্রের দ্বারা নাকি সাহেবরা কেক বানায়। সেই যন্ত্রটি কি আপনার কাছে এখনো আছে? নিশ্চয়ই আছে। কেন, তোমার দরকার? কেক বানাবে? তা ভালো। আচ্ছা বেশ, আমি এক্ষুনি দিচ্ছি। কালই তো বড়দিন, বেশ যত খুশি কেক বানাও, তোমার নাতি নাতনিরা খুব খুশি হবে খেয়ে। হ্যাঁ, এই যন্ত্রের দরকার আমার জন্য নয় বিজ্ঞানী মশাই, রাজ্যের প্রয়োজনে যন্ত্রটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, কেক বানাতে কি কি লাগে বলুন তো? কেক বানাতে যা লাগে সব তোমার হাতের মধ্যেই আছে, যেমন হাঁসের ডিম, আটা, গুড় আর বেশ কিছু ননি। হ্যাঁ, একসঙ্গে মেখে এই যন্ত্রে বসিয়ে দিয়ে উনুনে বসিয়ে দিলেই কেক হয়ে যাবে। কেক হয়ে গেলেই যন্ত্রটা নিজেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ,
এই কেকের উপরে বেশ কিছু ফলের টুকরো আর তার মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া দেওয়া হইল। কাল প্রভাতে আমরা এই কেক লইয়া রাজসভায় যাইব। তুই লক্ষ্য রাখিবে সবাই যেন এই কেক খায়, কেউ যেন না খাইয়া থাকে। তুমি কিন্তু খাইও না, তাহলে আমাদের কাজ কমপ্লিট হইবে না। আরে না না, আমি রাজা হব আর তার আগে ঘুমের ওষুধ খেয়ে নেব, তা হয় নাকি? গিন্নি দেখো 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 কি জিনিস এনেছি। একেবারে সাহেবরা যে যন্ত্রে কেক বানায় সেই যন্ত্র, আর সঙ্গে আটা, গুড়, হাঁসের ডিম আর নুন, এই উপাদানগুলি মেখে এই যন্ত্রে বসিয়ে উনুনে বসিয়ে দাও। শক্ত হয়ে গেলেই নামিয়ে রেখো। বেশ কয়েকটা বানিও, রাতে পাত পেড়ে খাবো। কিন্তু দাদু, সাহেবদের কেকে যে ঘুমের ওষুধ থাকবে সেটা কোথায় যাবে? কে খাবে? কেন? মাংকিগুলো খাবে, আর খেলেই ওরা ঘুমিয়ে পড়বে। তারপর ওদের বেঁধে ওদের দিয়েই কেক বানাবো আর আমরা খাবো। দাদু, ওদেরকে যখন বেঁধে ফেলা হবে তখন আমি ওদের মাংকি বলে ডাকবো, কেমন? আরে গোপাল, এত রাতে বাড়িতে কোনো বিপদ আপদ হয়নি তো? আগে মহারাজ, তার থেকেও বড় বিপদ ঘটতে চলেছে। তার চেয়েও বড় বিপদ? মানে আমার? আপনার তো বটেই, এই রাজ্যেরও। গোপাল, গোপাল আমাকে সব খুলে বলো। কি দারুণ কেক হয়েছে রে গুলটে, খেয়ে দেখ। আরে আরে আরে, তোরাই যদি সব খেয়ে নিস তো মহারাজকে কি পাঠাবো? ওই তো মস্ত বড় একটা ওখানে রেখে দিয়েছো, ওটাই তো নিয়ে দাদু যাবে রাজবাড়িতে। এ তুমি কি শোনাল গোপাল? আমাকে বন্দি করবে আমারই মন্ত্রী, তাও আবার সাহেবদের সাহায্য নিয়ে? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। মানুষের মন এত নিচে নেমে গেছে। শুনুন মহারাজ, আমি নিজে বিজ্ঞানীর সাহায্য নিয়ে একটা কেক বানিয়েছি। সাহেবরা কেক নিয়ে এলে আমি সেই কেক সরিয়ে দেব, তার জায়গায় রেখে দেব আমাদের কেক। সবাই সেই কেক খেয়ে ঘুমের ভান করবে। আপনারা সবাই অবগত আছেন যে আজ বড়দিন উপলক্ষে দুজন সাহেব মহারাজকে কেক খাওয়াতে আসছেন। সঙ্গে আছেন মন্ত্রী। আচ্ছা, তা তো অবগত আছি। মন্ত্রী গেছেন সাহেবদের নিয়ে আসতে। সাহেবদের কেক খেলে সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়বেন। সেই সুযোগে মন্ত্রী মহারাজকে বন্দি করে নিজে রাজা হয়ে বসবে, আর সাহেবরা আমাদের ঘুমের সুযোগে মহারাজের রত্নভাণ্ডার লুট করে নিয়ে যাবে। মন্ত্রী সাহেবদের নিয়ে এক্ষুনি চলে আসবে। আপনারা আমার উপর আস্থা রাখুন। এই ব্যাপারে সাক্ষী আমাদের রাজবৈদ্য আর বিজ্ঞানী, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। তাই আমি বিজ্ঞানীর শেখানো পদ্ধতিতে আমার গিন্নিকে দিয়ে একটা কেক বানিয়েছি। ঠিক সময়ে কেক আমি বদলে দেব। কি বিজ্ঞানী, যা বললাম তা সত্য তো? গোপাল যা বলছে একদম খাঁটি সত্য। আমি রাজসভায় থাকবো না, আমি বাইরে আছি লুকিয়ে। আপনাদের যা বললাম তা মনে রেখে করবেন, কারণ মহারাজকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। আসুন আসুন সাহেব, আমাদের মহারাজের সঙ্গে পরিচয় করুন। মহারাজ, এরা এসেছেন বড়দিন উপলক্ষে আমাদের সবাইকে কেক খাওয়াতে। আপনি নিশ্চয়ই অসম্মত হবেন না? না না, কেন অসম্মত হব? সাহেবরা আমাদের অতিথি। এক কাজ করো মন্ত্রী, তোমার হাতের কেকটা এখানে আমার হাতে দাও। আগে দেখি কেমন দেখতে, তারপর তো খাবো। মাংকি মশাই, সরি সরি, মন্ত্রী মশাই, মহারাজ যাহা বলিতেছেন তাহাই করুন। মহারাজের হাতে আমাদের কেক দিন। আসলে কি হয়েছে, আমাদের এখানে পোকামাকড়ের এত উৎপাত যে কেকটিকে ভালো করে চাপা না দিলে অসুখ হতে পারে। অতি উত্তম কর্ম করিলেন মহারাজ। এই কে আছিস? এই কেকটাকে ওই যে দূরে তেপাটা আছে সেখানে রেখে দে। মহারাজ বুদ্ধি করে একদম আমাদের হাতের কাছেই কেকটা রেখেছেন। গোলটে, এই কেকটা রেখে ওই কেকটা নিয়ে আয়। মহারাজ, গোপালকে দেখছি না তো, ও আজ আসেনি? না, ওর নাকি খুব পেটে ব্যথা করছে, তাই আসেন। রাজবৈদ্য ওষুধ দিয়ে এসেছে। ভালোই হয়েছে, পেটা থাকলে এই নানা ধরনের ফন্দি ফিকির করত। এইবার কেকটা বদলে দি। এই সরিয়ে দিলাম, ব্যাস। এবার আমাদের কেকটা সাজিয়ে রাখলাম, কেউ দেখতেই পাইনি।
মহারাজ, তাহলে এখন সাহেবদের আনা কেক খাওয়া যাক। আজ বড়দিন, কি আনন্দ! আজ আমরা খোদ সাহেবদের বানানো কেক খাচ্ছি। এই নিন মহারাজ, কেক গ্রহণ করুন। একে একে সবাই আসুন, কেক খেয়ে বড়দিন পালন করুন। বাহ বাহ, চমৎকার! এই বিজ্ঞানী কেমন খেতে! এই রাজবৈদ্য, তুমি কিছু বলো। আচ্ছা, তোমাদের কি ঘুম পাচ্ছে? আমার এত ঘুম পাচ্ছে কেন? আমারও খুব ঘুম পাচ্ছে মহারাজ। আমি চোখ খুলেই রাখতে পারছি না। আমারও সেই অবস্থা। আচ্ছা, তোমরা সবার কাজ চালিয়ে নাও, আমি বরং একটু ঘুমিয়ে নিই। এক্ষুনি মহারাজকে বন্দি করা হোক, আমার আর তর সইছে না। দাঁড়াও, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। উহাদের ঘুম আরেকটু গভীর হইতে দাও। যাক, সবাই ঘুমের ভান করছে। যেই ওরা মহারাজকে বন্দি করতে যাবে, অমনি আমরা ঢুকবো। সঙ্গে দড়ি এনেছিস তো? হ্যাঁ, এনেছি দাদু। এই সুযোগ সাহেব, এবার মহারাজকে বন্দি করে ফেলি। আমি দড়ি নিয়ে যাচ্ছি। তুমি আমায় রত্ন রাখার ঘরটা দেখাইয়া দাও। এইবার ওরা মহারাজকে বন্দি করার চেষ্টা করবে। আয় গুলটে, রাজসভার দরজাটা আমরা বাইরে থেকে বন্ধ করে দিই। এই দিলাম, এবার দেখি মজা। মন্ত্রী, তুমি তুমি এত বড় হীন, নীচ, তা তো জানতাম না। যার দয়ায় তুমি সংসার চালাচ্ছ, তাকেই তুমি বন্দি করতে চাও বিদেশি সাহেবদের চক্রান্তের সাথী হয়ে? তুমি ভেবেছিলে আমরা কেক বানাতে পারি না, তাই সাহেবদের কেক নিয়ে এসেছো আমাদের ঘুম পাড়িয়ে দিতে? সবাই মিলে এই বদমাইশগুলোকে বেঁধে ফেলো, তারপর কি করতে হবে সেটা আমি ভালোই জানি। আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। সাহেবরা আপনাকে বড়দিন উপলক্ষে কেক খাওয়াতে চেয়েছিল, তাই ওদের নিয়ে এসেছিলাম। এটা কি হইতেছে মহারাজ? আমরা ভালো মন নিয়ে আপনাকে কেক খাওয়াইতে আসিয়া কি ভুল করিয়াছি? তোমরা সবাই মিলে এই তিনজনকে জোর করে ওদের কেকটা খাওয়াও। মন্ত্রী, তুমি আগে খাও, খাও, নইলে তোমার মুন্ডুচ্ছেদ হবে। খাচ্ছি খাচ্ছি মহারাজ, বেশ খেতে। হ্যাঁ, বেশ খেতে, কিন্তু এত এত ঘুম পাচ্ছে কেন? আমি যে ঘুমিয়ে পড়ছি, আমি যে ঘুমিয়ে পড়ছি। ওর মতো অবস্থা আমাদেরও হতো। তাহলে মহারাজ, প্রমাণ হলো তো যে আমি ভুল বুঝিনি ওদের। তুমি বুঝবে ভুল? তা কখনো হয়? কি চাও, কি চাও তুমি বলো। আমার কোনো কৃতিত্ব নেই মহারাজ, আছে বিজ্ঞানী, রাজবৈদ্য আর আমার খুদে বাহিনী। বাবা, কতক্ষণ ঘুমোলাম, এই যে রাত হয়ে গেছে। তোমার জীবনে যেন রাতটুকুই থাকে। এই নাও, আরেকটু ওষুধ খেয়ে নাও। না, আমার সব মনে পড়েছে। আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। মন্ত্রী, ওষুধটা খেয়ে নাও। কই গিন্নি, কেক কই? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে গো। দাও দাও দাও, আমরা পাত পেরে বসি। আরে কেক দাও। এই গুলটে, তুই বসে আছিস কেন রে? থালাগুলো সাজিয়ে দে, আজ আমরা ভাতের বদলে বড়দিনের কেক খাবো। এই রোজ রোজ খেতে চাস না কিন্তু, হ্যাঁ, অনেক খরচ হয়ে গেছে। বলে মহারাজ খরচা দেবেন না? তা যেগুলো খাচ্ছ সেগুলো কি আমার খরচে হচ্ছে নাকি? কাল একটা স্বপ্ন দেখে খুব চিন্তিত হয়ে আছি, কি করা যায় বলতো? আগে মহারাজ, আগে তো স্বপ্নটা শুনি, তারপর কি করা যায় সেটা ভাবা যাবে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি স্বপ্নটাই তো বলিনি। তাহলে শোনো সবাই, ভগবান আমাকে বললেন রাজ্যে সবাইকে কিছু খাবার জিনিস দান করতে, যাতে তারা খেয়ে খুশি হয়। কিন্তু সেটা যে কি তাই ভেবে পাচ্ছি না। মহারাজ, সামনেই বড়দিন, সাহেবরা সেদিন কেক খায়। আমরা যদি নগরের সবাইকে কেক বানিয়ে খাওয়াতে পারি, তবে তারা খেয়ে খুশি হবে। এত কেক কোথায় পাওয়া যাবে মহারাজ? মহারাজ, আপনি কেকের ব্যাপারে উদ্বিগ্ন হবেন না, আমি জোগাড় করে দেব। এত হাঁস তুমি কোথায় পাবে? শেষে কি ঘোড়ার ডিম দিয়ে কেক বানাবে নাকি? কি ব্যবস্থা হলো বলো তো? এখন তো কৃষ্ণনগরের সাহেব কম নেই, নবাব তাদের ব্যবসা করার অনুমতি দিয়েছেন, আর কেক বানাতে ওরা ওস্তাদ, তাই ওদের কাছ থেকেই কেক নেব। তাদের কেক খেতেও ভালো হবে, দেখতেও। আমাকে তো মহারাজ বেশ কিছু মোহর দিতে হবে,
এত কেকের খরচা তো কম নয়। তুমি রাজকোষাগার থেকে যত খুশি মোহর নিয়ে যাও, দুদিনের মধ্যেই কেক কিন্তু আমার লাগবে। মহারাজ, মন্ত্রী মশাইকে বলে দিন খরচের হিসেবটাও যেন কেকের সঙ্গে উনি আপনাকে দেন। সব খরচের হিসেব রাখাটা খুব জরুরি কিন্তু। সাহেব, আমাদের কেক দাও, আমরাও কেক খাবো। নিশ্চয় নিশ্চয়, আমি তোমাদের জন্য ভালো কেক টুটেছি। এই নাও কেক। কি সুন্দর না? দেখতেই যদি এত ভালো হয় তাহলে খেতে নিশ্চয়ই আরো ভালো হবে। দাদু দিদাকে না দিয়ে তো খাওয়া উচিত হবে না রে। আমরা এই কেক আগে দাদুর বাড়ি নিয়ে যাই, কি বল? সেটাই ভালো হবে। চল কেক নিয়ে দাদু আর দিদাকে চমকে দিই। আরে গোপাল যে, এসো 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 এসো, ক্ষীরের পিঠে খেয়ে যাও, একদম টাটকা। খেতেই তো এসেছি, তা দাও খান বিশেক পিঠে। এই তো চাই, এই তো চাই। লোকে যেখানে ওই পিঠে ছেড়ে কেক খাই কে জানে, তাও যদি টাটকা হতো। হ্যাঁ, এই সময়ে কেকের এত চাহিদা হয় যে সাহেবেরা পচা ডিম দিয়ে কেক বানায়, সস্তায়ও দেয়, লোকে সেটাই কিনে খায়। হ্যাঁ, একবার ওই মুখ দিয়ে দেখো খেয়ে, দুবার আর খেতে চাইবে না। পচা ডিম মানে মন্ত্রী সস্তায় ওই ডিম দিয়ে তৈরি কেক নিয়ে যাবে, আর বাকি মোহর নিজের কাছে রাখবে। তা যা বলেছো ভাই, কৃষ্ণনগরের মিষ্টি ছেড়ে লোকে এখন কেক খাচ্ছে। সত্যি কথা বলতে কি, নবাবের উচিতই হয়নি সাহেবদের এখানে ব্যবসা করার অনুমতি দেওয়া। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো গোপাল। ওই তো একটা সাহেবের দোকান, গিয়ে কথা বলি। এমন দরদাম করবো না, সাহেব পালিয়ে বাঁচবে। আসুন আসুন, ভালো কেক লইয়া যান, নিজে খাইবেন, অন্যকে খাওয়াইবেন। না না, আমি নিজে খেতে আসিনি, কেক নিয়ে যেতে এসেছি। বাহ বাহ, আপনি তো মশাই রাইস আদমি আছেন, তা কত কেক লাগিবে? ধরে নিন 500 কেক। 500 কেক? সেটা অনেক দাম পড়িয়া যাইবে। দাম পড়িয়া যাইবে মানে? এত কেক নেব তাও দাম পড়ে যাবে? এটা কৃষ্ণনগর, রসের জায়গা, এখানে ব্যবসা করতে গেলে দাম কম নিতে হবে, বুঝলে সাহেব? আমরা সারা বিশ্বে ব্যবসা করিয়া বেড়াই, আমাদের আপনি ব্যবসা শিখাইবেন? আগে কত দিতে পারিবেন সেইটা বলুন। 500 কেকের জন্য দিতে পারি 500 মোহর, এতে আপনার পোষালে দেবেন, নইলে দেবেন না। দিতে পারিব না তো একবারও বলি নাই, কিন্তু সেই কেক হইবে পচা হাঁসের ডিমের, চলিবে? হ্যাঁ হ্যাঁ চলবে, আমি তো আর খাবো না, বিলিয়ে দেব। ঠিক আছে, কবে লাগিবে? বড়দিনের দিন সকালে। দাদু আর দিদা, তোমাদের জন্য একটা জিনিস এনেছি। কেক এনেছিস? খুব ভালো কথা, কিন্তু কেক কেন? তোরা তো ভোলা ময়রার দোকান থেকে রসের মিষ্টিও আনতে পারতি। আরে দাদু, ভোলা ময়রা তো সারা বছরই থাকবে, বড়দিনের কেক খাবে না? নাও দাদু, কেক খেয়ে দেখো। আমি তো কেক খেতে খুব একটা ভালোবাসি না, তাও তোরা এনেছিস, দে একটু খাই। দাঁড়াও, আমি মুখে পুড়ে দিচ্ছি। এই বাবা, একটা পচা পচা গন্ধ পাচ্ছি, খেতে মোটেই ভালো হয়নি। নেহাত তোরা এনেছিস তাই খেলাম। মহারাজ, কেকের ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ, দাম একটু বেশি পড়লো বটে, কিন্তু কেক একেবারে খাঁটি। আরে খরচটা বলো, কত মোহর পড়লো? ধরুন প্রায় 500 মোহর। হ্যাঁ, 500 কেকের জন্য 500 মোহর? আর এ তো একেবারে গলা কাটা দাম। লোকে বলে কেকের দাম মিষ্টির চাইতে কম, কিন্তু সেটা তো আসলে নয়। কথায় বলে যত গুড় তত মিষ্টি, প্রজাদের খাওয়াবেন, তার জন্য ভালো জিনিস কিনবো না, তাই খরচাটা একটু বেশি পড়ে গেল। বাপরে বাপ, গিন্নি গিন্নি, পেটের ব্যথায় যে বিছানা থেকে উঠতে পারছি না। আজে বাজে জিনিস খাবে তো পেট ব্যথা হবে না? আরো গেল গেল, কি ব্যথা কি ব্যথা। আরে আমি তো পুটিদের আনা কেক একটু খেয়েছিলাম, তুমি খাওনি তো? না না, আমি এখনো মুখে তোলার সুযোগই পাইনি। হ্যাঁ, আর খেও না, আর খেও না, মনে হয় কেকটা খারাপ ছিল, বুঝলে? ও বাবা, কি ব্যথা,
আমি যা থাকতে পারছি না গো। তাহলে গুলটেদের ডাক দি, ওরা বৈদ্য মশাইকে আসতে বলুক। হ্যাঁ তাই করো তাই করো, বৈদ্য না আসলে আমি মরে যাব। পেটে পেটে বিষ ঢুকেছে তোমার। কি খেয়েছিলে বলো তো? ওই বড়দিন উপলক্ষে পুটিরা একটা কেক নিয়ে এসেছিল, সেখান থেকে একটুখানি খেয়েছিলাম। সেখান থেকেই হয়েছে। কেন যে ওই পচা ডিমের কেক খেতে চাও জানি না বাবা। বিষাক্ত জিনিসের এক টুকরোই যথেষ্ট। গোপাল গোপাল, তুমি কিন্তু ওই কেক টেক আর খেতে যেও না। আর পুটি গুলটে তোদেরও বলছি, ওসব জিনিস খাওয়া ঠিক নয়, বুঝেছিস? শোন গুলটের ন্যাপলা, তোরা যে দোকান থেকে কেক কিনেছিলি সেই দোকানের উপর নজর রাখিস। দেখবি কারা ঢুকলো আর কারা বেরোলো, বুঝলি? দেখ দেখ গুলটে, কে দোকানে ঢুকছে। এ সেই লোকটা রে, যে দাদুকে একবার পচা ডিম দিয়েছিল। সেই লোকটা এখানে কি করছে রে? নিশ্চয়ই পচা ডিম বেচতে এসেছে। দাঁড়া, ডিমগুলো তো এখানেই আসবে, তখনই বুঝতে পারবো ডিম পচা না টাটকা। আজ কথা ডিম আনিয়াছো, টাটকা দাম দিতে পারিব না কিন্তু। এই দামে টাটকা ডিম পাওয়া যায় সাহেব? আমার কারবারি তো পচা ডিম বেচা। এই দামে কে তোমাকে ডিম দেবে? এখানে আমি একজনই যে পচা ডিম বেচে। থাকি আর জানি না ভাবিয়াছো, তার কারণেই আমার দোকানে কেমন ভিড় দেখো। লোককে সস্তায় মাল বেচিলেই তাহারা আসবে, কিন্তু তাহারা কত বোকা। তাহারা জানিলেও পারিল না যে কিভাবে আমি এত সস্তায় মাল বিক্রয় করিতে পারি। কি শয়তানেরা, পচা ডিমের কেক বানাচ্ছে আর আমরাই সেটা কিনে নিয়ে যাচ্ছি আর বাড়িতে বসে খাচ্ছি। দাদুর পেটের যে অবস্থা হয়েছিল সেটা তো এই রকম কেক খাওয়ার জন্যই। ওই তো এক্ষুনি ডিম ফাটাবে, তখনই বুঝবো ডিম পচা কিনা। ফাটাচ্ছে ফাটাচ্ছে, আরে কি গন্ধ, বাপরে বাপ! এগুলো দিয়ে ওরা কেক বানাবে? এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। বাবা কি গন্ধ! হ্যাঁ, আমার যা দেখার তা দেখা হয়ে গেছে। পচা ডিম যে লোকটা বিক্রি করে সে এখানেও পচা ডিম দেয়। আমরাও নিজের চোখে দেখে এসেছি পচা ডিম ফাটানো হচ্ছে। বাপরে, গন্ধে পালিয়ে এলাম। এবার চল, দাদুকে সব বলতে হবে। একটু দাঁড়িয়ে যা, ওই দেখ কে আসছে, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই এই দোকানে? তার মানে মহারাজ যে বড়দিনের দিন সবাইকে কেক খাওয়াবে বলেছে সেটা মন্ত্রী মশাই এখান থেকেই নেবেন। আচ্ছা, আর কিছু দেখার নেই, এখন দাদুকে সব বলতে হবে। জমিয়ে শীত পড়েছে, তাই খেজুর গুড়ের পিঠে করব বলে নলেন গুড় এই হারানের দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তোমার যে শরীরের অবস্থা, তাতে আর করতে সাহস পাচ্ছি না। আরে বৈদ্যর ওষুধ খেয়ে আমি তো একেবারে সুস্থ হয়ে গেছি। তুমি নলেন গুড়ের পিঠে করবে আর আমি খাবো না, এটা হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বানাবে বললে? নলেন গুড়ের পিঠে? পিঠে পিঠে, পেয়ে গেছি, পথ পেয়ে গেছি গিন্নি। তুমি যে দোকানটার উপর নজর রাখতে বলেছিলে, আজ আমরা তাই করেছি আর অনেক কিছু দেখে ফেললাম। কি দেখলি শিগগিরই বল। দেখলাম যে লোকটা তোমায় পচা ডিম বিক্রি করেছিল সে ওই দোকানে পচা ডিম দিয়ে গেল, আর তারপরেই মন্ত্রী মশাই সেই দোকানে গিয়ে ঢুকলো। তাহলে তো সোনায় সোহাগা, একে মন্ত্রী তাই পচা ডিম বিক্রেতা, একেবারে দুয়ে দুয়ে চার। আচ্ছা গিনি, তুমি যেন কি বানাবে বলেছিলে? নলেন গুড়ের পিঠে। শোন, আমি পথ পেয়ে গেছি, তোরা শুধু নজরদারি চালিয়ে যা। এবার দুয়ে দুয়ে চার, মহারাজের ইচ্ছে আমি পূরণ করবই। দাদু, বড়দিনের রাতে না এক দাড়িওয়ালা দাদু সব বাচ্চার ইচ্ছে পূরণ করে। মহারাজের মনে হয় তেমনই ইচ্ছে হয়েছিল। দাড়িওয়ালা দাদু? সে আবার কে রে? তার নাম জানি না, মানে ভুলে গেছি। তার মাথায় লাল টুপি, সাদা দাড়ি আর গায়ে লাল জোব্বা। তার সঙ্গে থাকে একটা ঝোলা। বাচ্চারা বড়দিনের আগের রাতে জানলায় মোজা ঝুলিয়ে রাখে, আর দাড়ি বুড়ো তাদের ঝোলায় অনেক কিছু দেয়। গিন্নি গিন্নি গিন্নি, তোমার লাল শাড়ি আছে না? শিগগির একটা জুব্বা বানিয়ে দাও তো, আর একটা লাল টুপি। বাড়িতে নলেন গুড় আছে না? তা দিয়ে পিঠে বানাও যতগুলি পারো। আজ রাতে আমি দাড়ি বুড়ো সাজবো। আমি এক্ষুনি বিজ্ঞানীর বাড়ি থেকে আসছি, বিজ্ঞানীকে আমার খুব দরকার। এ কি গোপাল, এত রাতে? খুব দরকার আছে, আমাকে এক্ষুনি পশম দিয়ে দাড়ি বুড়ো বানিয়ে দিতে হবে।
আমি রাতেই বেরোবো। ও, বড়দিনের আগের রাতে তুমি সান্টা ক্লজ হবে? ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আরেকটা কাজ করে দিতে হবে, ইংরেজি হরফে এই কয়েকটা বাংলা শব্দ তোমায় এই কাগজে লিখে দিতে হবে। ওতে কি লেখা আছে দেখি? আচ্ছা, বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমরা চৌর্যবৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া অতি সস্তায় তা এখানকার মানুষকে বিক্রয় করিয়াছি। লইয়া যান, লইয়া যান, এত সস্তার কেক আর মিলিবে না। হ্যাঁ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেবো বিজ্ঞানী, তার ভাষা খুঁজে পাচ্ছি না। এইসব অসৎ সাহেবদের শাস্তি হোক, এটা তো আমিও চাই। হ্যাঁ, যাক, গিন্নি সময় মতো পিঠেগুলি ঝুলিতে দিয়ে দিয়েছিল। ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকে। এই যে মোজা ঝুলিয়ে রেখেছে, দিলাম ওকে একটা পিঠে। পিঠে প্রায় শেষ, আর কয়েকটা আছে। ওই তো বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে একটা বাচ্চা মিষ্টি ছেলে থাকে, তাকে দিয়ে আসি। সেটাও একটা মোজা ঝুলিয়ে রেখেছে, ওকে শেষ পিঠেটা দিয়ে দিলাম। এবার আমার আসল কাজটাই বাকি রয়ে গেছে, যাই কাজটা করে আসি। এবার এই কাগজটা দোকানের সামনে লটকে দিয়ে আসি। ব্যাস, এবার আমার কাজ শেষ। আমার দোকানের সামনে কে কি সব লিখে রাখা গেছে? নিশ্চয়ই সান্টা ক্লজ আমাদের আশীর্বাদ জানাই আছেন, কিন্তু এখন সময় নাই, রাজবাড়িতে কেক পৌঁছাইতে হইবে। আমি কেক লইয়া চলিলাম। মা, মা দেখো, সেই দাড়ি বুড়ো একটা পিঠে রেখে গেছে। মা, মা দেখো, মা দেখো। মা, তাই তো, তাহলে এতদিনে দাড়ি বুড়ো তোর কথা শুনলো। ও বাবা দেখো, এক দাড়ি বুড়ো কি রেখে গেছে। ওরে বাবা, এই যে একটা পিঠে। বাবা, ও বাবা, দাড়ি বুড়ো কিন্তু সত্যি এসেছিল, তাই না? না, আসলে এত রাতে পিঠে কে রেখে গেল? তার মানে দাড়ি বুড়ো আছে নিশ্চয়ই। গুড মর্নিং মহারাজ। এর মানে কি মন্ত্রী? গুড মানে কেক আর মর্নিং মানে গ্রহণ করুন। আচ্ছা, তুমি ওদের ভাষা শিখলে কি করে? মহারাজ, আমি আপনার মন্ত্রী, ওরা এসেছে এখানে ব্যবসা করতে, আর আমি ওদের ভাষা বুঝবো না? চিন্তা করবেন না, ওদের ভাষা আমি আপনাকে বুঝিয়ে দেব। তোমাকে বুঝিয়ে দিতে হবে না, আমি ওদের সাথে কথা বললেই শিখে যাব। তা সাহেব, এই গুড়গুলি আমি গ্রহণ করিলাম। মন্ত্রী, কাউকে বলো এই গুড়গুলি যেন ভালো কোন স্থানে রেখে দেয়। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার লস হইয়া গেছে। যে দামে এই কেক আমি আপনাদের দিলাম, তাতে আমার খরচা উঠিবে না। সাহেব যে বললো লস হয়েছে, তা এই শব্দের মানে কি? লস মানে লাভ। ওরা বলতে চাইছে আপনাকে কেক দিয়ে ওরা যে লস মানে লাভ করেছে, তাতে ওদের খরচ উঠে অনেক লাভ হয়েছে। এই সাহেব, এখন এখান থেকে কেটে পড়ো তো, আমাদের আরও কেক লাগতে পারে, লাগলে আমি গিয়ে খবর দেব। যাও। যাক, সব কাজ হয়ে গেছে। সব বাচ্চাদের ঝোলায় ওদের দিদার বানানো পিঠে দিয়ে এসেছি। আমরাও পেয়েছি, তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যাওয়া যাক সেই সাহেবের দোকানে। তোরাও চল, মজা দেখতে পাবি। এইবার সময় হইয়াছে এই লেখাটা পড়ার। এটা নিশ্চয়ই সান্টা ক্লজ নিজে লিখিয়া গিয়েছে। সান্টা ক্লজ নিজে লিখেছে? এটা তাহলে কোনো মন্ত্র। সাহেব, তুমি জোরে জোরে পড়ো। হ্যাঁ, এইখানে লেখা আছে। আরো জোরে পড়তে হবে, সবাই যাতে শুনতে পায়। ও শিওর। হ্যাঁ,
আমরা সূর্যবৃত্তির দ্বারা পচা ডিমের কেক বানাইয়া এখানকার মানুষকে সস্তায় বিক্রয় করিয়াছি। আসুন আসুন, সস্তায় পচা ডিমের কেক লইয়া যান। দেখলে দেখলে কিভাবে আমাদের ভালো কেক বানাবে বলে পচা ডিম খাইয়েছে। এদের ডিম খেয়েই আমি প্রায় মরণের মুখ থেকে ফিরে এসেছি। কেকগুলি ওদের মাথায় মাখাও, এমন ভাবে মাখাও যাতে আর চিনতেই না পারা যায়। আমি এই মাখানো শুরু করছি, সবাই দায়ী কর। এদেরকে খেয়েই আমার গিন্নি এখনো পিছানা থেকে নড়তে পারছে না। আমিও এই মাখানো শুরু করলাম। পুটি, গুলটে, নেপলা, তোরাও আচ্ছা করে এই সাহেবটাকে কেক মাখা। ওদের চালাকি আমরা বার করছি। মাখা মাখা, একেবারে মাখামাখি করেছে। শোন, আমি রাজবাড়ি যাচ্ছি, পেয়াদা পাঠাতে বলছি। সাহেবকে কিন্তু তোরা ছাড়বি না। আমি রাজ্যবাসীকে পচা ডিমের কেক খাওয়াতে যাচ্ছিলাম। হায় হায় হায়, কি সর্বনাশ হতো। সর্বনাশের কিছুটা তো হয়েইছে। যারা সাহেবের দোকান থেকে আগে কেক কিনে খেয়েছিল তারা এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমারও সেই অবস্থা হয়েছিল। এর সঙ্গে কিন্তু মন্ত্রীরও যোগ আছে মহারাজ, তাকেও আপনি ছাড়বেন না। কেক মাখা অবস্থায় এইটাই সেই সাহেব? মহারাজ, এই সাহেবের দোকান থেকে সস্তায় কেক কিনে খেয়ে আমার পুরো পরিবার আজ বিছানায়। এর কঠিন শাস্তি হওয়া উচিত। মহারাজ, এরা পচা ডিম দিয়ে কেক বানায়। আমি কোনো অন্যায় করি নাই মহারাজ। আপনার মন্ত্রী মাত্র 5 মোহর খরচা করিয়া 500 কেক চাহিয়াছিল। তা কি করে সম্ভব মহারাজ? এই পচা ডিম কিনিয়া কেক বানাইয়াছিলাম। Yes, মহারাজ, believe me. সাহেবটাকে বাগানে নিয়ে যাও, ওখানে একটা গর্ত করা আছে সার তৈরির জন্য। সেখানে সাহেবটাকে নিয়ে গিয়ে ফেলো। তারপর তার উপরই ওরই বানানো কেক ঢালতে থাকো। আমি নবাবকে খবর দিচ্ছি যে তিনি যেন সাহেবটাকে ধরে নিয়ে যান। যাই, রাজবাড়ির দিকে যাই। এতক্ষণে সাহেব নিশ্চয়ই কেক দিয়ে গেছে। একই আমার মুখে কে কেক ছুঁড়ে মারলো? একটা কি হচ্ছে রে বাবা? আমার চোখ মুখ তো কেকে কেকে কেকাকার হয়ে গেল। আপনার লজ্জা করে না মন্ত্রী মশাই? হ্যাঁ, রাজ্যের লোককে পচা ডিমের কেক খাওয়ালেন। এই নিন, এই নিন সেই কেক আপনাকে মুখে ছুঁড়ে মারলাম। পেয়াদা আসছে, হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করতে আসছে। ওই দেখুন দেখুন, ওই ওই ওরা এসে গেছে, দেখুন দেখুন। ছি ছি মন্ত্রী, তুমি সাহেবের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছো? আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। ভাবিতেছ না 5 মোহরে 500 কেক কখনো সম্ভব হয়? হ্যাঁ, আমি তাই পচা ডিম দিয়া কেক বানাইয়াছি। তোমার ব্যবস্থা পরে হবে, কিন্তু গোপাল, আমি যে আজ সবাইকে কেক খাওয়াবো বলেছিলাম সেটার কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। খালি কেকের বদলে পিঠে খাবে রাজ্যের লোক। আপনি আমায় কিছু মোহর দিন মহারাজ, আমি ভোলা ময়রার দোকান থেকে টাটকা পিঠে বানিয়ে এনে তা সবার ঘরে ঘরে পাঠিয়ে দেব। ভোলা, দেখো দেখো কি এনেছি। চালের গুঁড়ো, গুড় আর দুধ। ওই দেখো দুধ আসছে কলসি কলসি। তুমি এক্ষুনি পিঠে বানাও, অন্তত কমপক্ষে 500টা। সেই পিঠে ঠোঙায় ভরবে আমার খুদে বাহিনী। সবাই মিলে হাত দিলে কিছুক্ষণের মধ্যেই পিঠে তৈরি হয়ে যাবে। গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন পিঠে আসবে। আমরা বরঞ্চ মন্ত্রীকে আগে শাস্তিটা দিন। ওই পচা ডিমের কেক যতটুকু বেঁচে আছে সেটাই মন্ত্রীকে খাওয়াও। না না, এই পচা ডিমের কেক খেলে আমি বাঁচবো না। আমি বরঞ্চ পালাই। ওকে পালাতে দিও না। ধরো ধরো ধরো, ওকে ধরো ধরো। বাঁচাও বাঁচাও, আমার গায়ে আর ডিম ছুঁয়ে মেরো না। আমার সারা গায়ে পচা গন্ধ, আমি গন্ধে মরে যাব। এই রে, আমি যে গর্তে পড়ে গেলাম।
এই নে, এই ঠোঙায় পিঠে আছে, তোরা সবাই মিলে দৌড় লাগা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ঠোঙা পৌঁছে দে, সবাই যেন পিঠে খেতে পারে। যাক, সবার হাতে হাতে পিঠে পৌঁছে গেছে মনে হচ্ছে। মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। কেকের বদলে ভোলা ময়রার পিঠে। আহ, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। পিঠে খেলে পেটে সয়, মিছে কথা কভু নয়, ময়রা যখন ভোলা, মুখে মিঠাই গোলা, পিঠে খেলে নেই ভয়, পিঠে কিন্তু কেকে নয়। ভগবানের কৃপায় এবছর শস্য বেশ ভালোই হয়েছে। সব জায়গায় শান্তি বিরাজ করছে, প্রজাদের মুখে হাসি। এই সব দেখে মন আমার বেশ প্রফুল্ল। হ্যাঁ মহারাজ, মা কালীর পুজোর সময় এসে গেল, এবার বেশ জাঁকজমক করে পুজো হবে। মহারাজ, এবার নতুন কিছু একটা প্রতিযোগিতা করলে ভালো হয়। সেটা তোমায় না বললেও চলবে গোপাল। আমাদের প্রতি বছর বিরাট আতশবাজি প্রতিযোগিতা হয়। সে তো জানি, আমাদের প্রত্যেকবার একঘেয়ে সেই তুবড়ি প্রতিযোগিতা। এখান থেকে বেরিয়ে যদি কিছু করা যায়। কি বোকার মতন কথা বলছো গোপাল? কালী পুজো বা দীপাবলিতে তুবড়ি প্রতিযোগিতা হবে না তো কি যোগব্যায়াম প্রতিযোগিতা হবে? এই হয়েছে না আপনাকে নিয়ে জ্বালা। কথাটা পুরো না শুনেই আপনি চেঁচামেচি শুরু করলেন। আগে ভালো করে শুনুন। তুবড়ি প্রতিযোগিতা দেখে দেখে না আমাদের চোখ পচে গেছে, বুঝলেন? এবার একটু নতুন কিছু দেখতে ইচ্ছা করছে। কথাটা গোপাল মন্দ বলেনি, এবার নতুন কিছু দেখতে মন চাইছে। আমি মায়ের পুজো শেষ করে সেই একঘেয়ে বসানো তুবড়ি প্রতিযোগিতা আর দেখতে চাইছি না মহারাজ। তাহলে ভাবো ও মন্ত্রী, সবাই মিলে ভাবো নতুন কি করা যায়। তাহলে শব্দবাজি প্রতিযোগিতা হোক, বেশ নতুন কিছু হবে। যার শব্দ জোরে হবে সে বিজয়ী হবে। তাহলে তো কানের দফা রফা। মহারাজ, এই চিন্তা যেন কার্যকর না হয়। মন্ত্রী বলেন শব্দবাজি, কানের দফা রফা। মন্ত্রী, তোমার মাথায় কি বুদ্ধি কম পড়েছে না হাঁটুর নিচে আটকে গেছে? তুমি জানো না আমি শব্দবাজি নিষিদ্ধ করে দিয়েছি? তুমি না মন্ত্রী। তাহলে নতুন কি ভাবি বলুন? আমার মাথায় কিছু আসছে না। শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা এমন একটা বাজি নিয়ে ভাবনা চিন্তা করো যেটা পূর্বে কম আর চলবে বেশি। আর কাল আমি সবার কাছ থেকে এই ব্যাপারে শুনবো। বাহ, অসাধারণ ভাবনা। পূর্বে কম, জ্বলবে বেশি, সবার মুখে দারুণ হাসি। মহারাজ হবেন খুশি, পূর্বে কম, জ্বলবে বেশি। মন্ত্রী মশাই, এইভাবে তো আর চলা যাচ্ছে না। মহারাজ আপনাকেও তো খানিক কথা শুনিয়ে দিল। আমি মরছি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। যত সব। তোমাদের কি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? আহা, আপনি চড়ছেন কেন? আমরা আপনাকে ভালোবাসি, তাই এই আক্ষেপের কথাগুলো বললাম। আমাদের কি ভালো লাগে যে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা ভাঁড়কে তার রাজসভায় উচ্চ আসন দিয়ে বসিয়ে রেখেছেন। যে যার ভাগ্যে খায়, এতে আমার কিছু করার নেই। ভাগ্য তো একটা আছে, কিন্তু এখানে সময় একটা বড় বিষয়। রাশিচক্রের অবস্থান অনুযায়ী গোপালের এখন তুঙ্গে সব রাশিদের অবস্থান। সব রাশি মিলে মন্ত্রীমশাই আপনাকে গোপাল একেবারে সারাশি দিয়ে চেপে ধরেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? আছে, এই অমাবস্যাতে একটা ভূত যজ্ঞ করতে হবে। সেই ভূত যজ্ঞে ভূতগুলোকে এক জায়গায় এনে ওদের বশীকরণ করিয়ে গোপালের পশ্চাতে লেলিয়ে দিতে হবে। মন্ত্রীমশাইকে বোকা বানিয়ে কিছু মোহর ট্যাকস্ত করা আমার ইচ্ছে। খরচ খরচা কিরকম? ভালোই। ভূতেদের বশীকরণ কি চারটিখানি কথা? কাজ কিন্তু হবেই, এ কথা আমি হলফ করে বলতে পারি। না, এখন খুব টানাটানির সময়। ধার বাকিটা হবে? ধার বাকিতে ভূত যজ্ঞ? হবে না মন্ত্রী মশাই, ভূতদের কি করে ধার বাকিতে রাখি? তবে থাকুক। এখন আমার অনেক খরচ আছে, আমি অন্যভাবে দেখছি। বলো তো, পূর্বে কম জ্বলবে বেশি কি সেটা? এইসব ভুলভাল কথা, বিজ্ঞানীর ভুল কথা। আপনি ভাবুন না, পূর্বে কম জ্বলবে বেশি এই বলে কিছু হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু না। দাহ্য সব জিনিস পড়ে আর সব জিনিসই জ্বলে, এর মধ্যে আর কম বেশি কি? ঠিক।
আমাদের বোকা বানানো? চলো চলো, কাল রাজসভায় এই নিয়ে কথা বলবো। এখন যে যার ঘরে যাই, রাত পোহালে বুদ্ধি ঠিক খুলে যাবে। বাহ, এই তো দারুণ একটা জিনিস দেখলাম বিজ্ঞানী। কিরকম? পূর্বে কম জ্বলবে বেশি। এটা দেখানোর জন্যই তুমি আমাকে তোমার গবেষণাগারে নিয়ে এলে? বাহ 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 বাহ। তাহলে কালকের সভায় কি বলা হবে? বলা হবে ফুলঝুরি প্রতিযোগিতা। দীপাবলিতে যার ফুলঝুরি পূর্বে কম জ্বলবে বেশি তাকেই পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, বাহ। ইহে মন্ত্রী, পূর্বে কম জ্বলবে বেশি এই নিয়ে কি কিছু ভাবলে? মহারাজ, পূর্বে কম আর জ্বলবে বেশি এই কথার কোনো ভিত্তি নেই। সব জিনিস সমানভাবে পূর্বে আর সমানভাবে জ্বলবে। কি বিজ্ঞানী, মন্ত্রী বলছে সব জিনিস সমানভাবে পড়ে আর সমানভাবেই জ্বলে। মহারাজ, আমার একটা কথা রয়েছে এই বিষয়ে। অবশ্যই। মন্ত্রী মশাইয়ের এই কথা আমি মানতে পারলাম না মহারাজ। আপনি বিজ্ঞানীর কাছে জানতে চেয়েছেন, কিন্তু আমি বিজ্ঞানীর হয়ে কথা বলছি। পূর্বে কম আর জ্বলবে বেশি বিজ্ঞানসম্মত কথা। বাবা গোপাল, তুমি এখন ভাড়ামি ছেড়ে বিজ্ঞান নিয়ে কথা বলবে নাকি? বাবা, কালে কালে কত কি হলো, আসলেও পাখি হলো। মন্ত্রী মশাই, বিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনেই আছে। কি বিজ্ঞানী, আমি কি সঠিক বলেছি? একদম শতকরা 100% খাঁটি কথা বলেছ মহারাজ। জলে ভেজা কাঠকে জ্বলতে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ভেজা কাঠ জলে অনেকক্ষণ ধরে আগুন হয় না, কিন্তু ধোঁয়া হয়। তার মানে তুমি কাঠ ভিজিয়ে কালী পুজোতে আনন্দ করবে? না, ফুলঝুরি জ্বালিয়ে আনন্দ করবে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? তোমার কথা আর আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মন্ত্রী মশাই, আমরা ফুলঝুরি প্রতিযোগিতা করব। এমন ফুলঝুরি আমাদের বানাতে হবে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে। হ্যাঁ, বুঝলাম। যার ফুলঝুরি যতক্ষণ জ্বলবে সেই প্রথম হবে, কি তাই তো? একদম সঠিক বুঝেছেন। রাশি রাশি ফুলঝুরি সেদিন জ্বলবে, সবার মনের পাপ মোম হয়ে গলবে। এই দেখো দিদা, কেমন হয়েছে? খুব ভালো হচ্ছে। আরে এটা তো আমাদের মাটির গুণ রে। গোপাল দাদু কখন আসবে? এই এসে যাবে। হ্যাঁ, কিরে, তোরা কি করছিস? এই তো দেখো কিরকম প্রদীপ বানাচ্ছি। বাবা বাবা বাবা, খুব ভালো হয়েছে। এবার আমার কথা শোন। এবার কালী পুজোর রাতে আমাদের রাজবাড়ির মাঠে এক অভিনব ফুলঝুরি প্রতিযোগিতা হবে। পূর্বে কম জ্বলবে বেশি। সে আবার কি? পূর্বে কম জ্বলবে বেশি? গিন্নি, এটাই তো প্রতিযোগিতার দারুণ একটা ব্যাপার। যদি সহজভাবে বলি, যার ফুলঝুরি অনেকক্ষণ ধরে জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। তাহলে তো সবাই অনেক বড় বড় ফুলঝুরি বানাবে। দেখা যাক না কে কি বানায়। তবে আমি বানাবো একটা ছোট্ট পুচকি ফুলঝুরি। এটাই হবে আমার কামাল। এই বটা ঘটা, এবার মহারাজের আদেশ, এক অভিনব ফুলঝুরি প্রতিযোগিতা। পূর্বে কম জ্বলবে বেশি এমন একটা ফুলঝুরি বানাতে হবে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে। তাহলে এক কাজ করুন মন্ত্রী মশাই, একটা আখাম্বা ফুলঝুরি বানান, সেটা জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। বলেছিস ভালো, বলেছিস ভালো। তাহলে তাই করি। আর একটা উপায় আছে জানিস বটা, বলবো? বল শুনি। যদি জিলিপির মতো ওই পেঁচালো ফুলঝুরি হয় তাহলে কিরকম হয়? বাহ, বেশ বলেছিস ঘটা। পেঁচ ছাড়াতে অনেক সময় লাগে। এইরকম ফুলঝুরি বানাবে কে? আছে আছে, লোক আছে। আমাদের কাছে সব কিছু পাবেন, শুধু আমাদের খুশি করলেই হবে। ঠিক আছে ঠিক আছে, তোদের খুশি করে দেব। এই এখন বল আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের কিছু মোহর দিলেই হবে। যা করার আমরাই করব। আমাদের এক চেনা জানা ওই আতশবাজির কারিগর আছে, তাকে গিয়ে বললেই হবে।
তাহলে ওকে বলে আয়। তাহলে দিন দেখি আমরা চলে যাই। কি দেব? ওমা, মাঝে মাঝে আপনি কেমন যেন অন্যরকম হয়ে যান। সত্যি এমন না জানার ভান করেন না, ভালো লাগে না। হ্যাঁ ঠিক বলেছিস বটা। বুঝলাম, তোদের পারিশ্রমিক দরকার। কত? আপাতত আমাদের দুজনকে 6টা মোহর দিন, 4টে আমরা ভাগ করে নেব, আর 2টো আতশবাজির কারিগরকে দেব। সব সময় খালি মোহর আর মোহর। এই নে নে, দেখিস আমি যেন শেষ হাসিটা হাসতে পারি। হাসবেন হাসবেন, আপনি না হাসলে আমরা হাসবো কি করে? ঘরটা আমরা কাল সকালেই যাব, এসে বাকি পারিশ্রমিকটা নিয়ে নেব, আরো 4টে দিয়ে দেবেন, কেমন? পুরো জোঁক। ঠিক আছে, তাই দেব রে। যাক, আমাদের প্রতিযোগিতা এবার একটা রূপ পেল। হ্যাঁ, পূর্বে কম জ্বলবে বেশি। পূর্বে কম জ্বলবে বেশি, মহারাজ হবেন খুশি। আতশবাজি আকাশ জুড়ে, মাতবে হৃদয় নানান সুরে। সভা কবি বলেন সবে, মন সেদিনে চাঙ্গা হবে। সাধু সাধু সভা কবি, তুমি না থাকলে আমার সভা জমেই না। আসলে সভা কবির তো কোনো কাজই থাকে না, শুধু ছন্দ মিলিয়ে কখনো মন্দ কখনো গন্ধ লেখে, আর তো কোনো কাজই নেই। মেলাও দেখি কবি, দেখি ফুলের মিষ্টি গন্ধ। সভা কবির সাথে আপনার লাগিয়ে দিলাম দ্বন্দ্ব। বাহ গোপাল, তুমিও দেখছি কিরকম মেলাও ছন্দ। আহ মন্ত্রী মশাই, আপনার গায়ে কেন পচা গন্ধ? আচ্ছা আচ্ছা, গোপালের কবিতার বিষয় সব সময় আমাকে নিয়ে হবে কেন? এই গোপাল তোমাকে খুব ভালোবাসে, সেটা বোঝো না? ভালোবাসা না ছাই, সব সময় পেছনে লেগেই আছে লেগেই আছে। অত ভালোবাসাতে আমার প্রবল সমস্যা হয় মহারাজ। ঠিক আছে ঠিক আছে, এবার আমাদের পূর্বে কম চলবে বেশি নিয়ে এবার আমরা কথা বলি। আমি তো প্রস্তুত মহারাজ, আমি প্রস্তুত। এবারে এমন ফুলঝুরি জ্বালাবো যে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। বাহ, শুনেও ভালো লাগলো। তবে আমি জিতবো এটা আপনাকে আমি হলপ করে বলতে পারি। সে দেখা যাবে, কে জিতবে কে হারবে সে তখন বোঝা যাবে। গোপাল গোপাল, তোমাকে এবার আমি জিততে দেব না, এটা আগাম বলে দিলাম। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়? কিরে বটা ঘটা, আপনার কাজ হয়ে গেছে, জয় শুধু সময়ের অপেক্ষা। বলছিস? এই দেখুন মন্ত্রী মশাই, জিলিপি ফুলঝুরি যেমন পেঁচালো তেমন ঝাঁঝালো। চলবে বেশি, পূর্বে কম, এর পেঁচে পেঁচে দম। তাহলে বলছিস আমি জিতবো? তোদের এই কথা শুনি নাচতে ইচ্ছে করছে। দিদি দিদি দে, জিলিপি ফুলঝুরিটা হাতে ধরে দেখি দে। আপনি জিলিপি ফুলঝুরি হাতে ধরে দেখুন, এরকম বড় আর মোটা ফুলঝুরি কখনো দেখেছেন? তা তো দেখিনি। এবার একটা কাজ বাকি আছে, সেটাও তোদেরই করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? গোপাল কিরকম ফুলঝুরি বানালো সেটা তো আমাকে জানতে হবে। সেটাও হয়ে যাবে, ওদের বাড়িতে একবার ঝাঁকি দেব আর জেনে নেব। আজই? এর জন্য এই নে তোদের সাম্মানিক। কাল বাদে পরশু কালী পুজো। গোপাল দাদু, পরশুর মধ্যে কালী মায়ের প্রতিমা সাজানো শেষ হয়ে যাবে? হ্যাঁ রে বাবা, সবকিছু নিয়ম মেনে হবে এবং ঠিক সময়ে হবে। কি গোপাল, নাতি নাতনিদের নিয়ে ঠাকুর সাজানো দেখতে এসেছো? ওরা ধরলো তাই দেখাতে নিয়ে এলাম। ও ভালো করে সাজাতে হবে কিন্তু, প্রদীপ দিয়ে সারা মা কালীর দালান ঝকঝক করবে। হ্যাঁ, ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ জ্বালাতে হয়। আমরা চতুর্দশীর দিন এখানে প্রদীপ দিয়ে সাজাবো। আরে এই পুজোটা তো তোদের যা ইচ্ছে তাই করবি। পুজোর পর রয়েছে আতশবাজি প্রতিযোগিতা। পূর্বে কম জ্বলবে বেশি। না, উনি বাড়ি
বাড়ি নেই? তোমাদের কি বলার আছে আমাকে বলো। হ্যাঁ, ওই একটু জানতে চাইছিলাম যে ফুলঝুরি প্রতিযোগিতায় কিরকম ফুলঝুরি বানাচ্ছে। ফুলঝুরি আবার কিরকম হবে? একটা তারে বারুদ মাখিয়ে রাখতে হয়, ব্যাস। হ্যাঁ। ও, তার মানে ওই পুরনো পদ্ধতির ফুলঝুরি? ও তো পূর্বে বেশি জ্বলবে কম। তাতে কি আছে, ওতেই যা হবার হবে। চল বোটা চল, যা জানার ছিল আমরা জেনে নিয়েছি। মুখ পোড়া দুটো, তার মানে আমরা কি করছি সেটা জানতে এসেছিল। হ্যাঁ, আজও আসুক, তারপর বোঝাবো। হ্যাঁ, পুটি, তুই যদি জিভ বার করিস কত বড় হবে? বার করে দেখালে কি? এই দেখ, এই দেখ পুটি, কালী ঠাকুরের মতো জিভ বার করেছে। পুজো উৎসব মানেই হলো বাচ্চাদের আনন্দ। ওই দেখুন ওদের কি আনন্দ। আজ আমারও খুব আনন্দের দিন। প্রতি বছরের মতো মা আসছে, আর আমরাও মায়ের আবাহনে মেতে উঠেছি। কাল বাদে পরশু প্রতিযোগিতা। কি গোপাল, কি ভাবছো? কি আর ভাববো, যার ভাববার তিনিই ভাববেন, আমি কি? আমি তো নিমিত্ত মাত্র। সে কি গো গোপাল, হ্যাঁ তুমি দেখি কি রকম যেন কথা বলছো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কাছে হার মেনে নিলে? সে তো দেখা যাবে কালী পুজোর দিন রাত্রে। কালী পুজোর দিন রাতে গোপাল করবে কাত, বাচ্চারা সব মাতে, মন্ত্রী মশাইয়ের মাথায় হাত। গোপাল, তুমি কি ভাবছো? আমি কি আর ভাববো, ওই যে বললাম, যার ভাবনা সেই ভাববে। আমি পরশু শুধু আমার নাতি নাতনিদের নিয়ে ফুলঝুরি জ্বালাবো, পুড়বে কম, জ্বলবে বেশি। তুমি যখন ছিলে না, ওই মুখ পোড়া বটার ঘরটা এসেছিল গো। হ্যাঁ, তাই নাকি? বাহ, তার মানে তো সবটা জমে একেবারে ক্ষীর গিন্নি। ওরা কেন এসেছিল বলতো পুটি? আমরা কিভাবে ফুলঝুরি জ্বালাবো তার খবরাখবর নিতে। কি পচা লোক গোপাল দাদু। তা তুমি কি বললে গিন্নি? কি আর বলবো, বললাম ফুলঝুরি আবার কি রকম হবে, একটা তারে বারুদ মাখিয়ে রাখতে হয়। তাই শুনে বটার ঘটা বলে সেই পুরনো পদ্ধতি। হ্যাঁ, পুরনো পদ্ধতিতেই বাজি মাত হবে। কি বল তোরা? ঠিক। সবাই মায়ের কাছে শক্তি চেয়ে নাও। মা যেন সবাইকে মনের ভেতর থেকে শক্তিশালী করেন। জয়, সবাইকে সুখী রেখো মা, সুখী রেখো। মা, এইবার প্রতিযোগিতায় জিতিয়ে দাও মা। আসছে বছর তোমাকে 7 নলি হার দেবো মা। মায়ের কাছে শুধু প্রতিযোগিতায় ওই জেতার জন্য ভিক্ষা চাইলেন মন্ত্রী মশাই, আর কিছু চাইবার নেই? ও সেনাপতি, গোপালকে হারানোর যা সুখ সেটা তুমি বুঝবে না। মন্ত্রী মশাই, আমিও আপনার জয়ের জন্য মায়ের কাছে ভিক্ষা চাইছি। দেখুন, এত লোকের চাওয়াতে আপনি এবার ঠিক জিতবেন। আপনার ফুলঝুরিটা দেখি। এই দেখো কিরকম পেঁচালো ফুলঝুরি। বাহ, এ তো আপনার মাথার মধ্যে যেটা আছে ঠিক তার মতো দেখতে, তাই না সভাকবি? কি বলতে চাইছো? কার মতো দেখতে? জিলিপির মতো। আপনার মাথায় তো জিলিপির প্যাঁচ আছে, তাই আপনার ফুলঝুরিটাও ওই জিলিপির মতো। গোপাল, তুমি যা বলেছো একেবারে যথার্থ। এখন মধ্যরাত, কালী পুজো সমাপ্ত। তাহলে এখন আমাদের আতশবাজি প্রতিযোগিতা শুরু হবে। চলো চলো, সবাই মাঠে চলো। তাহলে এবার আমাদের শুরু হবে পূর্বে কম, জ্বলবে বেশি। এবার আমাদের প্রতিযোগিতা শুরু হবে, যার জন্য সবাই এই মাঠে উপস্থিত। নাও সবাই নিজের নিজের ফুলঝুরি বার করো তো। এই দেখুন মহারাজ, দেখুন আমার কিরকম পেঁচালো ফুলঝুরি, ঠিক জিলিপির মতো। মন্ত্রী মশাই, ঠিক আপনার মাথার মতো। মানে কি বলতে চাইছো? আমি পেঁচালো? ওই দেখুন, আমি কোথায় বললাম যে আপনি পেঁচালো? আমি তো বললাম ফুলঝুরিটা আপনার মাথার মতো। নাও শুরু করো। আরে ঝগড়া বিবাদ পরে হবে, এখন শুধুই আনন্দ। সেনাপতি, বার করো দেখি তোমার ফুলঝুরি।
এই দেখুন মহারাজ, আমার আমার গদা ফুলঝুরি অনেকক্ষণ ধরে জ্বলবে। এটাও সেনাপতির মাথার মতো। তুমি কি কিছু বললে গোপাল? না না, বললাম ওই সেনাপতির চেহারার মতো, বেশ স্বাস্থ্যবান। সবাই তো সবার ফুলঝুরি দেখালো, তোমারটা কোথায়? এই যে। কি, এই তো একটা ছোট্ট ফুলঝুরি। এটা সত্যিকারের, পূর্বে কম জ্বলবে বেশি। সবাই যে যার মতো ফুলঝুরি বার করেছে, এবার তাহলে আমি পতাকা নাড়ব, আর পতাকা নাড়ার সাথে সাথেই সবাই নিজের নিজের প্রদীপ থেকে ফুলঝুরি জ্বালিয়ে নেবে। কি তোমরা প্রস্তুত? তাহলে এই পতাকা নাড়লাম। গোপাল আমার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি 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 ছি। গোপাল, গোপাল দেখো দেখো আমার পেঁচালো ফুলঝুরি। আমার এই ছোট ফুলঝুরির তেজ দেখুন। কি ভেবেছিলেন? আমার জ্বলবে আর ফুস হয়ে যাবে? দেখুন দেখুন দেখুন। আরে আরে সত্যি তো, গোপালের ফুলঝুরিটা পুড়ছে কম, আমারটা তো শেষ হয়ে এলো। কি? আরে আরে আরে, এটা কি রকম হলো? গোপালের ওই মুচকে ফুলঝুরি জ্বলছে তো জ্বলছেই। যা, আমি হেরে গেলাম। আমিও হেরে গেলাম। কি মন্ত্রী মশাই, আপনার পেঁচালো ফুলঝুরির দম শেষ? এই দেখুন, আমারটা এখনো জ্বলছে, জ্বলছে তো জ্বলছেই। সবার ফুলঝুরি নিভে গেছে, শুধু গোপালের ফুলঝুরি এখনো জ্বলছে। আর তুমি তো জিতে গেলে গোপাল। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব বিজ্ঞানী। বিজ্ঞানী এমন একটা আরক বার করেছে যেটা ফুলঝুরির বারুদের সাথে মিশিয়ে দিলে ফুলঝুরি অনেকক্ষণ জ্বলবে। বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো একটা আবিষ্কার। এতে তো জ্বালানির খরচও কমবে। আমাদের কৃষ্ণনগরের ভাগ্য ভালো যে আমাদের এই রাজ্যে এমন একজন বিজ্ঞানী আছেন যিনি অসম্ভবকে সম্ভব করেন। মহারাজ, আমি আমার কাজ করে যাই, আর যতদিন বাঁচবো ততদিন মানুষের জন্য কাজ করে যাব। আর সাথে যদি গোপালের মতো বন্ধু পাই তবে তো আমায় দেখে কে। দীপাবলি জমিয়ে দিয়েছে বিজ্ঞানী আর গোপাল। পূর্বে কম জ্বলবে বেশি। হায় কি কপাল! কার পত্র এসেছে মহারাজ? খাম্বাজ রাজার পত্র। খাম্বাজ রাজার পত্র? কি লিখেছেন এই পত্রে? খাম্বাজ রাজা আগামী রবিবার আমাদের রাজসভার সবাইকে ওনার রাজবাড়িতে ভোজ খাবার জন্য নিমন্ত্রণ করেছেন। তাই নাকি? তাই নাকি? ভোজ খাবার নিমন্ত্রণ? তাহলে তো যেতেই হবে। হ্যাঁ, কিন্তু তার পরের দিনই তো রাজবাড়ির প্রতিষ্ঠা দিবস। সেদিন তো রাজবাড়িতে পুজো হবে। তা পুজোর এত কাজ ফেলে আমি কিভাবে যাব বলো তো? মানে তাহলে কি আমাদের ভোজ খাওয়া হবে না মহারাজ? না 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 না, খাম্বাজ রাজা যখন নিমন্ত্রণ করেছেন তখন নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। কিন্তু মহারাজ, আমরা সবাই খাম্বাজ রাজার ওখানে চলে গেলে কৃষ্ণনগরের পুজোর এত জোগাড় হবে কি করে? হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছ। তাই আমি ভাবছি আমি বরং কৃষ্ণনগরেই থাকি, আর তোমরা সবাই খাম্বাজ রাজার ওখানে যাও। না না মহারাজ, এটা কিভাবে হয়? আপনি যাবেন না, সেখানে আমরা কিভাবে যাই? না না গোপাল, আমি যাব না তো কি হয়েছে? আরে তোমরা যাওয়া মানেই তো আমার যাওয়া হলো। আর খাম্বাজ রাজ নিজে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, তাই সেখানে যদি কেউ না যায় তাহলে তো ওনাকে অপমান করা হবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আছি তো। আমি সবাইকে নিয়ে খাম্বাজ রাজার কাছে নিমন্ত্রণ রক্ষা করতে যাব। আর গোপাল যদি একান্তই যেতে না চায় তাহলে গোপাল এই কৃষ্ণনগরেই থাক। না না, গোপালও যাবে। আমি যখন গোপালকে যাবার কথা বলেছি তখন গোপাল নিশ্চয়ই যাবে। কি গোপাল, যাবে তো? মহারাজ, আপনি যখন বলছেন তখন তো আর আপনার কথা ফেলতে পারবো না। ঠিক আছে, আমি যাব। তবে মহারাজ, আমি ন্যাপলা পুঁটি গুলটাকে বলে দেব, ওরা আপনার হাতে হাতে পুজোর সব কাজ করে দেবে। বেশ বেশ বেশ, তাহলে তো আর কোনো অসুবিধেই রইল না। আর ওরা তো এক একটা যন্ত্র, নিমেষের মধ্যেই সব কাজ করে ফেলে।
মন্ত্রী বলছিলাম কি, তোমরা তাহলে রবিবার সকাল সকাল বেরিয়ে পড়ো, বুঝলে? ওখানে ভোজ সেরে আবার বেলাতে বেলাতে ফিরে আসবে। ঠিক আছে মহারাজ, আপনি যেমন বলবেন। তাহলে তো মোটামুটি সব হয়ে গেল, আর দেরি করে লাভ নেই, কেমন? আজকের মতো সভা তাহলে এখানেই শেষ হলো। তাহলে পুঁটি, তোদেরকে তো সব কাজ বুঝিয়ে দিলাম, তোরা শুধু একটু মহারাজের হাতে হাতে করে দিস। হ্যাঁ, বুঝতেই তো পারছিস এত বড় একটা পুজো, আর মহারাজ একা একা কত দিক সামলাবে বলতো। আরে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা সব সামলে নেব। হে গোপাল, খাম্বাজরাজ তো নিশ্চয়ই বলবেন আমি কেন তার নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম না। বলছি, তুমি কিন্তু একটু খাম্বাজরাজকে বুঝিয়ে বলো। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওনাকে বুঝিয়েই বলবো। আমার মনে হয় উনি নিশ্চয়ই বুঝবেন। বেশ বেশ বেশ, নাও নাও, এইবার তোমরা রওনা দাও। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আরে ওই তো কৃষ্ণনগর থেকে সকলে এসে পড়েছে। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। এ কি, মহারাজা কৃষ্ণচন্দ্র কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। উনি কি আসেননি নাকি? ইয়ে মানে খাম্বাজরাজ, আসলে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে তো কাল পুজো, আর একটা পুজো মানে তো আপনি জানেনই কত কিছু জোগাড় লাগে। আর তাই মহারাজ বললেন যে তোমরা সকলে যাও, আমি না হয় পরে অন্য কোনো সময় গিয়ে খাম্বাজরাজের সাথে সাক্ষাৎ করে আসবো। ও আচ্ছা আচ্ছা, না না না, সে তো অবশ্যই পুজো বলে কথা। আপনি দয়া করে কিছু মনে করবেন না খাম্বাজরাজ। না না না, এতে মনে করবার কি আছে? তুমি কৃষ্ণচন্দ্রকে বলে দিও আমি কিচ্ছু মনে করিনি। চলো চলো চলো, এবার তোমরা ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। কি মন্ত্রী, তাহলে খাওয়া দাওয়া সব ঠিকঠাক হয়েছে তো? কোনো ত্রুটি থেকে যায়নি তো? না না খাম্বাজরাজ, কি যে বলেন, আপনি নিজে হাতে সব আয়োজন করেছেন, সেখানে ত্রুটি হবার তো কোনো কথাই আসছে না। আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি, খুব তৃপ্তি। মন্ত্রী মশাই, এইবার কিন্তু আমাদের রওনা দিতে হবে। আরে দাঁড়াও না গোপাল, কি সুন্দর কুলুকুলু বাতাস বইছে, আমার তো এখান থেকে যেতেই মন চাইছে না। অসাধারণ। আরে তাহলে আজকের দিনটা থেকেই যাও না। হ্যাঁ, আমার এখানে তো কোনো অসুবিধে নেই। আরে বাবা বাবা বাবা, তাহলে তো বেশ ভালোই হয়। বেশ ভালোই হয়। না খাম্বাজরাজ, আমাদের ক্ষমা করবেন, কাল কৃষ্ণনগরে পুজো আছে তো আমাদেরকে আজই কৃষ্ণনগরে ফিরতে হবে। ও হ্যাঁ, তাই তো। তাহলে আমি আর তোমাদের আটকাবো না, তোমাদের কৃষ্ণনগরে যাওয়াটা তো খুবই জরুরি। এই গোপালটা না সত্যি, এর জন্য আমার জীবন থেকে সুখ আনন্দ সব চলে যাবে। মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো গোপাল বলো। বলছি এবার আমাদের যেতে হবে, নইলে এরপর পথ চিনতে খুব অসুবিধে হবে। হ্যাঁ গোপাল, কথাটা তুমি ভুল বলনি। আর আজকে আবার অমাবস্যা, তাই দিনের আলো থাকতে থাকতে তোমরা বেরিয়ে পড়ো। আরে খাম্বাজরাজ, আপনি এত চিন্তা করবেন না, এই সব রাস্তা আমার চেনা, তাই পথ চিনতে কোনো ভুল হবে না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আর কোনো অসুবিধেই নেই। খাম্বাজরাজ, এইবার তাহলে আমাদের অনুমতি দিন। হ্যাঁ গোপাল, এসো এসো এসো। ব্যাস, সামনের কাজ মোটামুটি হয়ে গেল। একদম ঠিক বলেছিস ফুটি। বাহ, ছোট ছোট ছেলে মেয়েদের কি নিষ্ঠা! বাহ, এই সব গোপাল দাদু নিজে হাতে ধরে শিখিয়েছে। ইস,
জঙ্গল তো আর শেষই হচ্ছে না। যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন জঙ্গল আরো বাড়ছে। গোপাল, সভাকবি কিন্তু কথাটা ঠিকই বলেছে। আচ্ছা, আমরা এই পথ ভুল করছি না তো মন্ত্রীমশাই? আপনি কোন রাস্তা দিয়ে আমাদের নিয়ে এলেন বলুন তো? ইয়ে মানে মানে সেনাপতি, আমার না কেমন কেমন সব গুলিয়ে যাচ্ছে। কি বলছেন কি মন্ত্রীমশাই? গুলিয়ে যাচ্ছে মানে? আপনি তো বললেন এই রাস্তা দিয়ে গেলে নাকি কৃষ্ণনগর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তার মধ্যে আকাশের যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে। আজকে কপালে যে কি দুর্ভোগ আছে কে জানে। এই রে, মুখের কথা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি দাঁড় করাতে হবে, গাড়ি দাঁড় করাতে হবে। যাক বাবা, বৃষ্টিটা একটু ধরে এসেছে। এইবার আস্তে আস্তে আবার যাত্রা শুরু করতে হবে। কিন্তু গোপাল, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। চারিদিকে তো শুধু ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেনাপতি মশাই, এই মুহূর্তে আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে। এইখানে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি একদম ঠিক বলেছো। চলো চলো, সামনের দিকে এগোতে থাকি। এই চল 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 চল। কি হলোটা কি? ঝাঁকুনি দিল কেন? হ্যাঁ, না না, এইরকম তো হয় না। আরে, চাকা তো কাঁদায় আটকে গেছে। কি বলছো গোপাল? আমি কিছুই বলছি না, নিজে একবার তাকিয়ে দেখুন। হ্যাঁ, সত্যি তো। এইবার কি হবে? আমরা কৃষ্ণনগর ফিরবো কিভাবে? তার মানে সারা রাত এই 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 বন জঙ্গলেই থাকতে হবে? ওরে বাবা রে! হায় 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 হায়, অমাবস্যার রাতে এই কাণ্ড হতে হলো। কি জানি কি যে হবে আমাদের সাথে। হবে মানে কি হবে পণ্ডিত? আরে আরে মন্ত্রী মশাই, অমাবস্যা মানেই তো তেনাদের সময়, তার উপর আবার গভীর জঙ্গলের রাস্তা। তেনাদের মানে? এই তেনাদের মানেটা কি? ভূত। আরে, এত এত আলো কোথা থেকে আসছে? ওরে ওরে বাবা রে, কি আলো, কি আলো! চোখ পুড়ে যাচ্ছে, একদম চোখ পুড়ে যাচ্ছে। ওরে বাবা রে, ভূত! ভূত! ওরে বাবা রে, ভূত ভূত! এই কে কোথায়? আরে বাঁচাও! ওরে বাবা রে, ওরে বাবা রে! কেউ আসবে না, আজকে তোদের আমরা খাবই। এই ভূত, এই ভূত, তুই জানিস আমি আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমাকে খাবি? এত সাহস! এটা আমাদের সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের রাজা আমি। আর আমার মন্ত্রী হলো পেঁচো। বেশি কথা বললেই গপ করে গিলে নেবো। তাই চুপ করে দাঁড়া। গো কিছুটা, এখানে তো অনেকগুলো মানুষ আছে। আজকে রাতের বনভোজনটা দারুণ হবে। সারাদিন পচা গলা খেয়ে খেয়ে মুখটার একেবারে 12টা বেজে গেছে। আজকে এই মানুষগুলোকে খেয়ে জীবের স্বাদটা বদলাবো। এই মরেছে। না 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 না, ভয় পেলে চলবে না। ভয় পেলেই একেবারে চেপে বসবে। আমি ওই পেছনের দুটোকে খাবো। পেঁচো ওই টাকলাটা আর তার পাশেরটাকে খা। আর মেছো, তুই ওই সামনের দুটোকে খা। আমাকে খাবেন না গেছোদা, দয়া করে আমাকে খাবেন না। আমার শরীরে তো মাংসই নেই। আপনি বরং গোপালকে খান, ওর শরীরে অনেক মাংস আছে গেছোদা, অনেক মাংস আছে। একদম চুপ করে দাঁড়া, কান্নাকাটি করলে কিন্তু
আগে চোখগুলো খেয়ে নেবো। আরে এই মন্ত্রী তো দেখছি আমাকে ভূতের পেটে আজকে চালান করে তবেই ছাড়বে। ইয়ে মানে ভূতের রাজা, আমাদের দয়া করে খাবেন না। হ্যাঁ, আমাদের খেয়ে কি লাভ হবে বলুন তো? এই দেখো, তুই কি বলতে চাইছিস রে? আমরা এতগুলো খাবার পেয়েও খাবো না? হ্যাঁ, তোরা জানিস আমরা সারাদিন পচা গলা খাবার খেয়ে থাকি, সেখানে জ্যান্ত মানুষ পেয়েও কি খাবো না? দেখুন দেখুন, আমাদের খেলে তো সেই আপনাদেরকে কাঁচা মাংসই খেতে হচ্ছে, তার থেকে আপনি অন্য কিছু খান। এই তুই কি বলতে চাইছিস রে? তোদের ছেড়ে আমরা অন্য কি খাবো? আছে আছে আছে, অনেক ভালো ভালো খাবার আছে। আরে কি খাবার সেটাই তো জিজ্ঞেস করছিলে পাগল। কি খাবারের নাম বলি, কি খাবারের নাম বলি, সব গোলপাক খেয়ে যাচ্ছে। গোল গোল পাক, গোল 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 রসগোল্লা। রসগোল্লা, এই রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। আহা, কতদিন রসগোল্লা খাইনি। হ্যাঁ গো গেছুদা, আমিও তো কতদিন রসগোল্লা খাইনি। সেই বেঁচে থাকতে খেয়েছি, তাও তো সেই 10 যুগ আগের কথা। হ্যাঁ, সেই কারণেই তো বলছি রসগোল্লা খাও। ওর থেকে মধুর মিষ্টি জিনিস এই পৃথিবীতে আর কি হতে পারে বলো? ঠিক আছে, আমরা রসগোল্লাই খাবো। কালকে রাতে বাঁশঝাড়ের পেছনে আমাদের জন্য 2000 রসগোল্লা নিয়ে অপেক্ষা করবি, আমরা যাব। 2000 রসগোল্লা? একটাও যেন কম না হয়, নইলে কিন্তু সব একেবারে লন্ড ভন্ড করে দেব। তোদের এক একটার ঘাড় মট মট করে মটকে দেব। না 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 না, আমরা 2000 রসগোল্লারই ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে, তবে এখন যা তোরা। কিভাবে যাব? ইয়ে মানে বলছিলাম কি, আপনাদের তো অনেক শক্তি, আমাদের একটু কৃষ্ণনগর পৌঁছে দেবেন? বুঝতেই পারছেন এতগুলো মিষ্টি বানাতে হবে তো। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই মেচো আর পেঁচো তোরা যা তো। আচ্ছা গোপাল, আমাদের কি উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে আমরা যদি পড়ে যাই? চুপ করে দাঁড়িয়ে থাকুন, বেশি কথা বললে না এমনিই পড়ে যাবেন। ধন্যবাদ মেছোভূত আর পেঁচোভূত। ঠিক আছে ঠিক আছে, এইবারে আমরা আসছি, কাল আসবো। আচ্ছা আসুন। উফ, ওরে বাবা রে, কি জোর বাঁচলাম। গোপাল, তুমি না থাকলে আজকে সাক্ষাৎ ভূতের পেটে চালান হয়ে যেতাম। আরে না না, ঠিক আছে ঠিক আছে, এবার কালকে কি করবে সেটা নিয়ে ভাবো। ভূতেদের তো 2000 রসগোল্লা খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু এত রসগোল্লা বানাতে তো অনেক খরচা হবে গোপাল। খরচ হলে খরচ করতে হবে, ওদেরকে আমরা কথা দিয়েছি, কথার খেলাপ তো করতে পারবো না। আর আমার মনে হয় আমরা সবাই মিলে অল্প অল্প করে দিলেই রসগোল্লার খরচটা উঠে যাবে। ঠিকই বলেছো মানে ভূতেদের হাত থেকে বেঁচে কৃষ্ণনগরে চলে এসেছি, ব্যাস গল্প এখানেই শেষ। ওদেরকে আবার মিষ্টি খাওয়াতে কেন হবে? খেয়ে দিয়ে তো কাজ নেই। ভূতেদের নাকি 2000 রসগোল্লা খাওয়াবে। কি বলছেন মন্ত্রী মশাই? ওরা আমাদের জীবনের বদলে মিষ্টি খেতে চেয়েছে, এবার আমরা যদি ওদের এই ইচ্ছেটা পূরণ না করি তাহলে তো ওদের সাথে বেইমানি করা হবে। তুমি যে কি বলো না গোপাল, ভূতেদের সাথে নাকি বেইমানি? শোনো, ওইসব বাজে কাজে আমি আমার এক কানা করিও খরচা করব না। তোমরা ওই 3 ভূতেদের মিষ্টি খাওয়াতে হলে খাওয়াও, আমি চললাম, ব্যাস। মন্ত্রী মশাই, আপনি কিন্তু বেইমানি করছেন। এই যে সেনাপতি, বেশি কথা বলো না। ভূতেদের নাকি 2000 পিস রসগোল্লা খাওয়াতে হবে, যত সব। দেখলে তো গোপাল, দেখলে তো কিভাবে মন্ত্রী চলে গেল। ছেড়ে দিন পণ্ডিত মশাই, ছেড়ে দিন। ভূতেদের সাথে বেইমানি করার মজা মন্ত্রী বেটা কাল বুঝবে। হ্যাঁ, কি
বলছো গোপাল? 2000 রসগোল্লা বানাতে হবে, তাও আবার ওই আজকের মধ্যে? হ্যাঁ ভোলা ময়রা, তুমি দয়া করে আমাদের এই উপকারটা করো, না হলে বড্ড বিপদে পড়ে যাব। সে না হয় বুঝলাম, এমনিতেই আজকে এই অনেক মিষ্টি সন্দেশ বানাবার বায়না আছে, তার উপর আবার এই 2000 রসগোল্লা। তুমি চাইলে সব পারবে ভোলা ময়রা। আরে তোমার হাতে তো জাদু আছে, তোমার কাছে কিছুই অসম্ভব নয়। দেখো না একটু চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওই আমার অগ্রিম লাগবে, কারণ ওই দুধ কিনতে হবে। এই তো এই যে আমি অগ্রিম নিয়েই এসেছি, এই নাও ধরো। আচ্ছা ঠিক আছে, আমি রসগোল্লা বানিয়ে রাখবো, তুমি ওই সন্ধ্যাবেলা এসে নিয়ে যেও। বড় উপকার করলে ভোলা ময়রা, বড় উপকার করলে। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। কি বলছো কি গোপাল? কালকে তোমরা ভূতের খপ্পরে পড়েছিলে? হ্যাঁ মহারাজ, তবে আর বলছি কি, কোনো রকমে প্রাণ হাতে করে ফিরে এসেছি, আর এমনি ফিরে আসতে পারিনি। তার জন্য আমাদের প্রাণের মূল্য দিতে হবে 2000 রসগোল্লা। 2000 রসগোল্লা? বলো কি? হ্যাঁ মহারাজ, এবার আমাদের সবাইকে যেতে হবে, ওই 3 ভূতের আসার সময় হয়ে এলো। ঠিক আছে, তাহলে তোমরা যাও। আসুন গেছো ভূত, আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। নিন, আপনারা এইবার খেতে শুরু করুন। হ্যাঁ, কিন্তু মন্ত্রীটাকে তো দেখতে পাচ্ছি না, ও বেটা কোথায়? মানে কি হয়েছে রে? মানে কি করছিস? আপনারা দয়া করে রাগ করবেন না, আসলে ও আপনাদের সাথে বেইমানি করেছে। আমরা সবাই কষ্ট করে নিজেদের জমানো অর্থ দিয়ে আপনাদের জন্য এই রসগোল্লার ব্যবস্থা করেছি, কিন্তু ওই মন্ত্রী এক কানা করিও দেয়নি, উল্টে বলেছে নিজের অর্থ খরচ করে ভূতেদের একখানা মিষ্টির রসও খাওয়াবে না। এত বড় সাহস আমাদের সাথে বেইমানি করা! আরো কত কি বলেছে, ওইসব কথা আমি মুখে আনতেও পারবো না। তোরা দাঁড়া, আমরা ওকে মজা দেখিয়ে আসছি। উফ, আজকে পুজোর প্রসাদটা হেভি হয়েছিল। একেবারে চেটে পুটে খেয়েছি। অনেক খেয়েছিস, এইবার আমাদের আদর খাবি, চল। কে? আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। থাক এইবার এইখানে, আমাদের সাথে বেইমানি করার মজা এইবার তুই পাবি। ওরে বাবা রে! কোথায় গিয়েছিলেন গেছো ভূত? তোদের মন্ত্রীকে শাস্তি দিতে। ওকে আমাদের জঙ্গলে উল্টো করে গাছের সাথে বেঁধে এসেছি। এইবারও হাড়ে হাড়ে টের পাবে আমাদের সাথে বেইমানি করার ফল। বেশ হয়েছে। নিন, আপনারা এইবার খেতে শুরু করুন। শান্তি, মন ভরেছে তো? মন প্রাণ সব ভরে গেছে, সত্যি তোরা হলি খুব সৎ। তোদের এই সততা দেখে আমাদের মন ভরে গেছে। এই নে, এটা ধর। মানে এটা? তোরা আমাদের কথা রেখেছিস, আমাদের মন একেবারে টইডুম্বুর করে ভরিয়ে দিয়েছিস, তাই তোদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার।
এটা তোরা নিজেদের মধ্যে ভাগ করে নিবি। নে ধর। ধন্যবাদ। ধন্যবাদ। আর কখনো কোনো বিপদে পড়লে 3 বার হাততালি দিয়ে আমাদের 3 ভূতের নাম বলবি, দেখবি আমরা ঠিক চলে আসবো। সত্যি? তাহলে এরপর থেকে আমাদের কোনো বিপদ হলেই আপনাদের স্মরণ করব। হ্যাঁ ঠিক আছে, তোরা তবে থাক, ভোর হতে চললো, আমরা আর থাকতে পারবো না, এইবার আমাদের যেতে হবে। হ্যাঁ আসুন। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।